আপনাদের পড়ে শোনাচ্ছিলাম নাইজেল ওরবার্টনের বিখ্যাত বই আ লিটল হিস্টোরি অফ ফিলসফি। বইটির আজ ৮ম পর্ব। অধ্যায় ২৩, জন্মগতভাবে স্বাধীন, যা জ্যাক রুসো। ১৭৬৬ খ্রিস্টাব্দে দার্শনিক ডেভিড হিউমের আমন্ত্রণে লন্ডনে ড্রুরি লেন থিয়েটারে লম্বা পশমের কোট পরা সুদর্শন এক ব্যক্তি নাটক দেখতে গিয়েছিলেন। কিন্তু সেদিন উপস্থিত সবাই, যাদের মধ্যে রাজা তৃতীয় জর্জ ছিলেন, মঞ্চে অনুষ্ঠিত নাটকের চেয়ে বরং এই বিদেশি অতিথি সম্বন্ধে জানতেই বেশি আগ্রহী ছিলেন। গভীর চোখের সেই মানুষটিকে দেখে মনে হচ্ছিল খুব অস্বস্তিতে ভুগছেন, কারণ তিনি দুশ্চিন্তা করছিলেন তার প্রিয় অ্যালসেশিয়ান কুকুরটিকে নিয়ে, যাকে বাসায় তালাবদ্ধ করে রেখে আসতে হয়েছিল। তার প্রতি মানুষের এই ধরনের কৌতূহল আদৌ পছন্দ করতেন না তিনি, বরং অনেক খুশি হতেন দূর কোনো গ্রামে প্রকৃতির মধ্যে তার পছন্দের বুনো ফুলের মধ্যে হাঁটতে। কিন্তু মানুষটি কে ছিলেন? কেন সবাই এত বেশি আগ্রহী হয়ে উঠেছিলেন এই মানুষটিকে নিয়ে? এই প্রশ্নের উত্তর হচ্ছে, তিনি ছিলেন সুইজারল্যান্ডের বিখ্যাত চিন্তাবিদ ও লেখক জ্যাক রুসো। ১৭১২ থেকে ১৭৭৮। ডেভিড হিউমের নিমন্ত্রণে সেই সময়ে সাহিত্য ও দর্শনে চমক সৃষ্টিকারী রুসোর লন্ডনে আগমন আজকের দিনে কোনো পপ তারকা যেমন তার ভক্তদের মধ্যে আলোড়ন তোলে, তেমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল। অষ্টাদশ শতাব্দীতে তার রাজনৈতিক দর্শন ফ্রান্স সহ ইউরোপের বহু দেশে রাজনৈতিক ও সামাজিক ভাবনাকে প্রভাবিত করেছিল। ফরাসি বিপ্লব তো বটেই, তার প্রভাব আমরা অনুভব করি আধুনিক রাজনৈতিক ও শিক্ষার দর্শনের ভিত্তিতে। ততদিনে তার বেশ কিছু বই ক্যাথলিক চার্চ নিষিদ্ধ ঘোষণা করেছিল, কারণ সেখানে অপ্রচলিত ধর্মভাবনার আভাস ছিল। রুসো বিশ্বাস করতেন সত্যিকারের ধর্ম আসে হৃদয় থেকে, কোনো ধর্মীয় আচারের প্রয়োজন নেই। কিন্তু তাকে বেশি ঝামেলায় ফেলেছিল তার রাজনৈতিক ধারণাগুলো। মানুষ স্বাধীন হয়ে জন্ম নেয়, কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত। এই ঘোষণাটি করেই তিনি তার বিখ্যাত দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটি শুরু করেছিলেন। বিস্ময়ের কোনো কারণ নেই, বিপ্লবীরা তার লেখার প্রতিটি অক্ষরই মুখস্থ করেছিল। ফরাসি বিপ্লবের অন্য অনেক নেতার মতো ম্যাক্সিমিলিয়েন রোবসপিয়েরের অনুপ্রাণিত হয়েছিলেন রুসোর লেখায়। বিপ্লবীরা সেই শৃঙ্খল ভাঙতে চেয়েছিলেন যা দিয়ে সমাজের বিত্তবান অভিজাত শ্রেণী সংখ্যাগরিষ্ঠ দরিদ্র জনগোষ্ঠীকে শৃঙ্খলিত করে রেখেছিল, যাদের অনেকেই ছিল অভুক্ত যখন তাদের ধনী মনিবরা কাটিয়েছে আইসি জীবন। যখন দরিদ্র মানুষরা সামান্য কিছু খাবার খুঁজে পাওয়ার সংগ্রামে লিপ্ত, তখন ধনীদের বিলাসী জীবনযাপন রুসোর মতোই বিপ্লবীদেরও ক্ষুব্ধ করেছিল। সমতা আর ভ্রাতৃত্বসহ তারা চেয়েছিলেন সত্যিকারের স্বাধীনতা। তবে সম্ভাবনা খুবই কম যে রুসো, যিনি ফরাসি বিপ্লবের ১ দশক আগেই মৃত্যুবরণ করেছিলেন, রোবসপিয়েরের সেই সন্ত্রাসের রাজত্বে, যা পরিচিত রেইন অফ টেরর নামে, শত্রুদের গিলোটিনে হত্যাকাণ্ডের প্রতি সমর্থন জানাতেন। বিরোধীদের শিরশ্ছেদ রুসো নয়, বরং ম্যাকিয়াভেলির চিন্তার সাথেই বেশি মানানসই। রুসোর মতে প্রাকৃতিকভাবে মানুষ ভালো, নিজেদের ওপর যদি আমাদের ভার ছেড়ে দেয়া হয় আর জঙ্গলে যদি আমরা বাস করতাম, তাহলে আমরা এত সমস্যা সৃষ্টি করতাম না। কিন্তু প্রাকৃতিক এই অবস্থা থেকে আমাদের বের করে আনা হোক, শহরে রাখা হোক, সবকিছুই খারাপ হতে শুরু করবে। আমরা আচ্ছন্ন হয়ে থাকি কিভাবে অন্য মানুষদের শোষণ আর নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে অন্য মানুষদের নিজেদের স্বার্থে ব্যবহার করা যায়, অন্যদের দৃষ্টি আকর্ষণ করা যায়। জীবনের প্রতি এই দ্বন্দ্বসুলভ দৃষ্টিভঙ্গির ভয়ঙ্কর একটা মানসিক প্রভাব আছে, এবং টাকার আবিষ্কার এই পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে। ঈর্ষা এবং লোভ শহরে মানুষদের একসাথে বসবাস করার পরিণতি। রুসোর মতে বনে নোবেল স্যাভেজেস বা মহান বন্যতা হতো স্বাস্থ্যবান, শক্তিশালী এবং সর্বোপরি স্বাধীন। কিন্তু রুসো অনুভব করেছিলেন যে আপাতদৃষ্টিতে সভ্যতাই মানুষকে কলুষিত করেছে। তবে যাই হোক না কেন, সমাজকে সাজানোর একটা উত্তম উপায় খুঁজে বের করার ক্ষেত্রে আশাবাদী ছিলেন তিনি, যেখানে প্রতিটি সদস্যের সুযোগ থাকবে পূর্ণ একটা জীবন পাবার আর সমৃদ্ধ হবার।
কিন্তু যেখানে সবাই সংহতির সাথে বসবাস করবে, সবাই একটি সার্বিক মঙ্গলের জন্য কাজ করবে। রুশো তার দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, যেটি 1762 সালে প্রকাশিত হয়েছিল, সেই বইটিতে যে সমস্যাটি নিয়ে ভেবেছিলেন সেটা হলো এমন একটা পথ খুঁজে বের করা যেখানে সব মানুষ একত্রে এমনভাবে বসবাস করবে যা সবাইকে স্বাধীনভাবে যেমন বাস করার সুযোগ করে দেবে যেন তারা সমাজের বাইরেই বসবাস করছে, অথচ তারপরও সবাই রাষ্ট্রের আইন মেনে চলবে। প্রায় অসম্ভব মনে হতে পারে এমন কিছু অর্জন করা, এবং হয়তো এটা অসম্ভবই। সমাজের অংশ হবার পরিণতি যদি হয় এক ধরনের দাসত্বকে মেনে নেয়া, তাহলে আমাদের আসলেই উচ্চমূল্য পরিশোধ করতে হয় সমাজবদ্ধ হয়ে বাস করার সুবিধাগুলোর বিনিময়। স্বাধীনতা আর সমাজে চাপানো কঠোর নিয়মগুলো একসাথে যায় না, কারণ নিয়মগুলো শিকলের মতো হতে পারে যা কিছু কাজ করতে বাধা দেয়। কিন্তু রুশো বিশ্বাস করতেন এর থেকে পরিত্রাণের একটা উপায় আছে। তার সমাধানের ভিত্তি ছিল তার জেনারেল উইল বা সাধারণ ইচ্ছার ধারণাটি। রুশোর জেনারেল উইল হচ্ছে সেই সব কিছু যা পুরো সমাজ, পুরো রাষ্ট্রের জন্য সবচেয়ে কল্যাণকর। যখন মানুষ গোষ্ঠীবদ্ধ হয় পারস্পরিক সুরক্ষার জন্যে, মনে হতে পারে যে সেজন্য তাদের অনেক স্বাধীনতাই পরিত্যাগ করতে হয়। দার্শনিক লক এবং হবস এমনটাই ভেবেছিলেন। খুবই কঠিন ভাবা যে আপনি পুরোপুরিভাবে স্বাধীন থাকবেন এবং তারপরও একটা বৃহত্তর গোষ্ঠীর সদস্য হিসাবে বাস করবেন, কারণ অবশ্যই কিছু আইন থাকতে হবে সবাইকে নিয়ন্ত্রণ এবং তাদের আচরণের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করার জন্যে। কিন্তু রুশো বিশ্বাস করতেন কোনো একটা রাষ্ট্রে বাস করা ব্যক্তি একই সাথে স্বাধীন ও রাষ্ট্রের আইন মেনে চলতে পারে এবং প্রতিপক্ষ না হয়ে স্বাধীনতা আর আনুগত্যের ধারণা একসাথে যুক্ত হতে পারে। রুশো তার জেনারেল উইল দিয়ে কী বোঝাতে চেয়েছেন সেটা ভুল বোঝা খুব সহজ। একটা আধুনিক উদাহরণ হচ্ছে এমন, আপনি যদি জিজ্ঞাসা করেন, দেখবেন অধিকাংশ মানুষই বেশি মাত্রায় কর বা ট্যাক্স দিতে পছন্দ করেন না। বাস্তবিকভাবেই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করার জন্য এটা খুব পরিচিত একটা কৌশল। রাজনৈতিক দলগুলোকে শুধুমাত্র নির্বাচনের পূর্বে কর কমানোর প্রতিশ্রুতি দিতে হবে তাদের ভোটারদের সমর্থন আদায় করতে। যদি বাছাই করতে হয় তারা তাদের আয়ের 20% নাকি 5% কর দেবেন, অধিকাংশ মানুষই কম পরিমাণ কর দেবার বিকল্পটাই বেছে নেবে। কিন্তু সেটা জেনারেল উইল হবে না। যদি আপনি তাদের জিজ্ঞাসা করেন আর সবাই তারা যা চায় সেটাই বলে, রুশো সেটা বলতেন উইল অফ অল বা সবার ইচ্ছা। এর ব্যতিক্রম জেনারেল উইল হচ্ছে তাদের আসলে যা চাওয়া উচিত, যা পুরো সমাজের জন্য মঙ্গলজনক, শুধুমাত্র একক কারোর জন্য নয় যারা স্বার্থপরের মতো সেখানে ভাবছে। জেনারেল উইল কি হবে সেটা নির্ধারণ করার সময় তাদের আত্মস্বার্থ বিসর্জন দিতে হবে এবং পুরো সমাজ সাধারণ মঙ্গলের প্রতি নজর দিতে হবে। আমরা যদি নানা ধরনের সেবা গ্রহণ করি, যেমন রাস্তা সংস্কার, যার ব্যয়বহন করার জন্য কর আরোপ করা জরুরি, তাহলে পুরো সমাজের জন্য ভালো সেই পরিমাণ কর আরোপ করা যা এইসব সেবা নিশ্চিত করবে। যদি কর খুব কম হয় তাহলে পুরো সমাজ এর ভুক্তভোগী হবে। তাহলে জেনারেল উইল হচ্ছে কর এমন উচ্চ হারে হওয়া উচিত যেন সেটা সেবাগুলোর মান নিশ্চিত করতে পারে। রুশো মনে করতেন যখন মানুষ একসাথে জড়ো হয় এবং একটা সমাজ সৃষ্টি করে, তারা এক ধরনের একটা সত্তায় পরিণত হয় যেখানে প্রতিটা মানুষ আরও বড় সম্পূর্ণ একটা সত্তার অংশ। রুশো দাবি করেছিলেন যে তারা আসলে সত্যিকারভাবে স্বাধীন থাকতে পারে সমাজে যদি তারা সেই আইনগুলো মেনে চলে যা জেনারেল উইলের সাথে সঙ্গতিপূর্ণ। এই আইনগুলো বানাবে বুদ্ধিমান আইন প্রণেতারা। তাদের দায়িত্ব এমন একটা আইন কাঠামো তৈরি করা যা মানুষকে এই জেনারেল উইলের সীমায় রাখতে পারে, যেন তারা আরেকজনকে ঠকিয়ে নিজেদের স্বার্থপর উদ্দেশ্য অনুসরণ করার কোনো সুযোগ না পায়। রুশোর মতে সত্যিকার স্বাধীনতা হচ্ছে কোনো এক গোষ্ঠীর অংশ হওয়া এবং সমাজের কল্যাণের জন্য কিছু করা, সেই সমাজের একজন হয়ে। আপনার ইচ্ছা সবার জন্য যা ভালো তার সাথে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত এবং স্বার্থপরের মতো কোনো আচরণ করা থেকে বিরত থাকতে আইনের আপনাকে সাহায্য করা উচিত। কিন্তু কি হতে পারে যদি আপনি আপনার রাষ্ট্রের জন্য যা ভালো তার বিরোধিতা করেন? আপনি একক ব্যক্তি হিসাবে হয়তো জেনারেল উইল অনুসরণ করতে রাজি নন। এখানে রুশোর একটা উত্তর ছিল, কিন্তু সেই উত্তরটা বেশিরভাগ মানুষই হয়তো পছন্দ করবেন না। তিনি বিখ্যাতভাবে এবং বরং উদ্বেগজনকভাবে ঘোষণা করেছিলেন যে
যদি কেউ সমাজের সবার ভালোর জন্য আরোপিত আইন মানতে বাধ্য হয়, সেই মানুষটিকে বাধ্য করতে হবে স্বাধীন হবার জন্য। ফোর্স টু বি ফ্রি। রুশো বোঝাতে চেয়েছিলেন যে কিনা বিরোধিতা করে এমন কিছুর যা সত্যিকারভাবে কল্যাণকর তার সমাজের জন্য, যদিও তিনি হয়তো ভাবতে পারেন যে তিনি স্বাধীনভাবেই সেটা বাছাই করছেন। তিনি আসলে সত্যিকারভাবে স্বাধীন না, যদি না তিনি জেনারেল উইলের অনুবর্তী হন। কিন্তু কিভাবে আপনি কাউকে জোর করবেন স্বাধীন হবার জন্য? আমি যদি আপনাকে বাধ্য করি এই বইটা শেষ অবধি পড়ার জন্যে, তাহলে সেটা নিশ্চয়ই আপনার নিজের নেয়া স্বাধীন ইচ্ছা হবে না, তাই না? নিশ্চয়ই কাউকে কোনো কিছু জোর করে করানোর ব্যাপারটা তাদেরকে স্বাধীনভাবে কিছু নির্বাচন করার সুযোগ দেবার ঠিক বিপরীত। রুশো অবশ্য মনে করতেন এখানে কোনো স্ববিরোধিতা ছিল না। যে মানুষটি সঠিক জিনিসটি করার জন্য শনাক্ত করতে পারবে না, সে আরও বেশি স্বাধীন হবে যদি তাকে বাধ্য করা হয় নিয়ম মানার জন্যে। কারণ সমাজের বাকি সবাই এই বড় গ্রুপের অংশ। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা নয়, বরং আমাদের জরুরিভাবে জেনারেল উইল অনুসরণ করার কথা মনে রাখতে হবে। আর এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী শুধুমাত্র যখন আমরা জেনারেল উইল অনুসরণ করি, তখনই আসলে আমরা সত্যিকারভাবে স্বাধীন, এমনকি যখন আমাদের বাধ্য করা হয় সেটা করার জন্যে। এটাই রুশোর বিশ্বাস। কিন্তু পরবর্তী অনেক দার্শনিক যেমন জন স্টুয়ার্ট মিল যুক্তি দিয়েছিলেন যে রাজনৈতিক স্বাধীনতা যতদূর সম্ভব ব্যক্তি স্বাধীনতা হওয়া উচিত, যেন তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে। আসলেই রুশোর ধারণায় খানিকটা অশুভ আভাস আছে। যিনি কিনা মানবজাতিকে শৃঙ্খলিত বলে ঘোষণা দিয়েছিলেন, তিনি আবার কিনা প্রস্তাব করছেন কাউকে জোর করে কিছু করানো হচ্ছে আরেক ধরনের স্বাধীনতা। এই আধুনিক জীবন বহু উপায়ে প্রগতির ধারণার উপর স্থাপিত। সেই ধারণাটি আমরা যত জানব, বিশেষ করে বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে, এবং যতই অর্থনীতি আকারে বড় হবে, আমরা সুখী হতে বাধ্য। বিশেষ করে অষ্টাদশ শতাব্দীতে যখন ইউরোপীয় সমাজ ও তাদের অর্থনীতি ক্রমশ জটিলতর হয়েছে, প্রচলিত ধারণা ছিল মানবজাতি দৃঢ়ভাবে ইতিবাচক একটা পরিবর্তনের দিকে অগ্রসর হচ্ছে, বন্য আদিমতা আর অজ্ঞতা থেকে ক্রমশ দূরে সমৃদ্ধি ও সভ্যতার প্রতি। কিন্তু রুশো প্রগতির এই ধারণাটাকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিলেন, এবং এখনও আমাদের যুগে তার বেশ কিছু উস্কানিমূলক কথা বলার আছে। জ্যাক রুশোর বাবা ছিলেন আইজাক রুশো, শিক্ষিত একজন ঘড়ি নির্মাতা। 1712 সালে রুশো জন্মগ্রহণ করেছিলেন সুইজারল্যান্ডের জেনেভায়। রুশোর জন্মের 9 দিনের মাথায় তার মা মারা যান প্রসব পরবর্তী অসুস্থতায়। রুশোর জীবনে এটা চিরস্থায়ী একটা প্রভাব ফেলেছিল। তার বাবাকে নানা আইনি জটিলতার কারণে প্রায়ই পুরো পরিবারকে বিভিন্ন শহরে বসতি করতে হয়েছে। শৈশব থেকেই রুশোর জীবন পূর্ণ ছিল অস্থিতিশীলতা আর বিচ্ছিন্নতায়। কৈশোর আর তারুণ্যে হরহামেশাই তাকে বাড়ি বদলাতে হয়েছে। পরে কোনো একটা সময় রুশো প্যারিসে আসেন, যেখানকার বিলাসিতা আর প্রাচুর্য দেখার সুযোগ পান, যা সেই সময়ের পুরনো প্যারিসের সমাজের স্বাভাবিক রূপ ছিল। সাদামাটা বিলাসিতা বিবর্জিত জেনেভা থেকে যা ছিল সম্পূর্ণ ভিন্ন। উচ্চাকাঙ্ক্ষী বুর্জোয়া সমাজ সাধ্যমতো সবই করত রাজা ও অভিজাতদের রুচি এবং স্টাইল অনুকরণ করার জন্য, যা প্যারিসের সামাজিক জীবনে শুধু দ্বন্দ্বমূলক মনোভাবকে উস্কে দিত জোরালোভাবে। রুশোর জীবনের ঘটনা নিয়ন্ত্রণে কিছু গুরুত্বপূর্ণ কাকতালীয় ঘটনা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণটি 1749-এ তিনি মার্কিও দ্য ফ্রাঙ্কে নামে একটি খবরের কাগজে একটি রচনা প্রতিযোগিতার বিজ্ঞাপন পড়েছিলেন। বিষয় ছিল বিজ্ঞান ও শিল্পকলায় সাম্প্রতিক অগ্রগতিগুলো কি নৈতিকতা বিশুদ্ধকরণের কোনো ভূমিকা রেখেছে। একাডেমিক ডে ডিজনের দেয়া এই বিজ্ঞাপনের লেখাটি পড়ে রুশোর এক ধরনের উপলব্ধি হয়েছিল। তাকে যে বিষয়টি ধাক্কা দিয়েছিল, আপাতদৃষ্টিতে প্রথমবারের মতো, সেটা হলো সভ্যতা ও প্রগতি আসলেই মানুষের জীবন উন্নত করেনি। মানুষ যারা কিনা একসময় ভালো ছিল, এটা তাদের নৈতিকতার উপর বিধ্বংসী একটা প্রভাব ফেলেছে। রুশো এই অন্তর্দৃষ্টিটি আত্মস্থ করেন এবং এটাকে মূল বিষয়ে পরিণত করে তার বিখ্যাত ডিসকোর্স অন দ্য আর্টস অ্যান্ড সায়েন্সেস রচনাটির, যা প্রথম পুরস্কার পেয়েছিল। এই রচনায় আধুনিক সমাজের তীব্র সমালোচনা করেন রুশো। এনলাইটেনমেন্ট ধারণার মূল বিষয়গুলোকে তিনি চ্যালেঞ্জ করেন। তার যুক্তি ছিল সরল। মানুষ একসময় ভালো আর সুখী ছিল, কিন্তু যখন মানুষ প্রাক সামাজিক অবস্থা থেকে বের হয়ে এসেছে, নানা ধরনের অনাচারের শিকার হয়েছে এবং দরিদ্রতর হয়েছে।
রুশো পৃথিবীর ইতিহাসের বর্ণনা দেন বর্বরতা থেকে সভ্যতা আর ইউরোপের মহান শহর আর কারখানা সৃষ্টির গল্প হিসাবে না, বরং সেই সুবিধাজনক পরিস্থিতি থেকে পশ্চাৎগমন হিসাবে, যখন আমরা খুব সাধারণভাবে বাস করতাম, কিন্তু আমাদের সুযোগ ছিল আমাদের স্বাভাবিক প্রয়োজনগুলোর দিকে দৃষ্টি দেবার। কারিগরিভাবে অনগ্রসর প্রাগৈতিহাসিক পর্বে রুশো যাকে বলেন লেটেড দে নেচার বা প্রাকৃতিক পরিস্থিতিতে, যখন নারী পুরুষ সবাই বনে বাস করত, কখনো তাদের কোনো দোকানে ঢুকতে হয়নি বা খবরের কাগজ পড়তে হয়নি। রুশো তাদের দেখেছেন যে মানুষগুলো সহজেই তাদের চাহিদাকে বুঝতে পেরেছে এবং সে কারণে সন্তুষ্টির একটি জীবনের অত্যাবশ্যকীয় বিষয়গুলোর প্রতি তারা আকৃষ্ট হয়েছে। পরিবারের জন্য ভালোবাসা, প্রকৃতির জন্য শ্রদ্ধা, মহাবিশ্বের সৌন্দর্য সম্বন্ধে বিস্ময়, অন্যদের ব্যাপারে কৌতূহল, সঙ্গীত ও সরল আনন্দময়তার প্রতি আকর্ষণ। প্রকৃতির এই রূপ ছিল আরও নৈতিকতাময়, যা পরিচালিত করত অন্যদের ও তাদের নিজেদের কষ্টের প্রতি সহমর্মিতা দ্বারা। এই পরিস্থিতি থেকে আধুনিক বাণিজ্যিক সভ্যতা যা আমাদের টেনে নিয়ে এসেছে, সেটা আমাদের ঈর্ষা, কামনা আর সমৃদ্ধির এই পৃথিবীতে যন্ত্রণা ভোগ রেখে গেছে। রুশো অবশ্যই সচেতন ছিলেন তার উপসংহারগুলো কতটা বিতর্কিত হতে পারে। তিনি এর বিরুদ্ধে সর্বজনীন প্রতিক্রিয়া আশা করেছিলেন এবং আসলেই সেটা হয়েছিল। রুশো খ্যাতিমান হয়ে ওঠেন, কিন্তু সভ্যতার কোন বিষয়টি তিনি ভেবেছিলেন মানুষকে কলুষিত করেছে আর এই নৈতিক অধপতনের সৃষ্টি করেছে? এই বৈরিতার শিকড় হিসাবে তিনি দাবি করেন, আমাদের এই প্রগতি সভ্যতার প্রতি মানুষের মনে এক ধরনের আত্মপ্রেম সৃষ্টি করেছে, আমর পোপ্রে, যা কৃত্রিম এবং যা ঘিরে থাকে আত্মাভিমান, ঈর্ষা ও অহংকার। তিনি দাবি করেন যে আত্মপ্রেমের এই ক্ষতিকর রূপটির আবির্ভাব হয়েছে যখন মানুষ বড় শহরে বাস করতে শুরু করেছিল, যেখানে তারা অন্যদের দিকে তাকাতে শুরু করে তাদের নিজেদের সম্বন্ধে ধারণাটি পেতে। সভ্য মানুষ তারা কি চায় বা অনুভব করে সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করা বন্ধ করে দিয়েছে। তারা শুধুমাত্র অন্যদের অনুকরণ করে সামাজিক মর্যাদা আর অর্থের ধ্বংসাত্মক প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে। আদিম মানুষ, রুশো দাবি করেছিলেন, কারো সাথে নিজেকে তুলনা করে না, বরং তার লক্ষ্য শুধুমাত্র তার নিজের ওপর, তার উদ্দেশ্য শুধুমাত্র বেঁচে থাকা। যদিও রুশো নিজে নোবেল সাভেজ শব্দটি ব্যবহার করেননি তার লেখায়, কিন্তু প্রাকৃতিক মানুষ সম্বন্ধে তার প্রস্তাবনা এমন একটা ধারণার পথ উন্মুক্ত করেছিল যা রুশোর ধারণার সাথে সংশ্লিষ্ট হয়েছে। যারা হয়তো এটাকে অসম্ভাব্য একটি রোমান্টিক গল্প হিসাবে দেখতে চান, যাকে কিনা ব্যাখ্যা করা যেতে পারে আধুনিকতার প্রতি বিদ্বেষ পোষণকারী একজন উত্তেজিত লেখকের উর্বর কল্পনা হিসাবে, তাদের এখানে ভাবতে হবে যে যদিও অষ্টাদশ শতাব্দী রুশো যুক্তি শুনেছে, তার প্রধান কারণ এর সামনে তখন স্পষ্ট একটা উদাহরণ ছিল এই ধারণাটির আপাতগ্রাহ্যতায়। আমেরিকার আদিবাসী ইন্ডিয়ান সমাজের আকার ও নিয়তির সেই কাহিনী। ষষ্ঠদশ শতকে সংগৃহীত ইন্ডিয়ান সমাজ সংক্রান্ত সব বিবরণ তাদের বর্ণনা করেছে বস্তুগতভাবে সাধারণ হলেও মনোজাগতিকভাবে সুখী একটি সমাজ হিসাবে। সমাজ ছোট, যেখানে পারস্পরিক বন্ধন দৃঢ়, সাম্য, আধ্যাত্মিক, সামরিক, প্রাণবন্ত। কোনো সন্দেহ নেই অর্থনৈতিকভাবে তারা সেকেলে। তারা ফল আর বন্যপ্রাণী খেয়ে জীবন ধারণ করত। তাদের সামান্য কিছু সম্পত্তি ছিল। প্রতি বছর তারা একই পরিচ্ছদ আর জুতা পরত, তাঁবুতে ঘুমাত। এমনকি গোত্রপ্রধানদের অল্প কিছু পাত্র আর বর্ষা ছাড়া বাড়তি কিছু ছিল না। কিন্তু এই সরলতার মধ্যে ছিল সন্তুষ্টি। কিন্তু ইউরোপীয়দের সেখানে আসার কয়েক দশকের মধ্যে আদিবাসীদের সমাজে ব্যাপক পরিবর্তন ঘটে ইউরোপীয় প্রযুক্তি আর নানা বিলাস সামগ্রীর কারণে। তখন তাদের সমাজে সামাজিক মর্যাদার মাপকাঠি আর জ্ঞান ও প্রকৃতির নানা বিষয় সম্বন্ধে জ্ঞান যথেষ্ট ছিল না, বরং অস্ত্র, গহনা, অ্যালকোহল কত আছে সেটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আদিবাসীরা তখন রূপোর কানের দুল, তামার ব্রেসলেট, পুঁতি আর আয়না, ভেনেশিয়ান কাচের বানানো নেকলেস, পাথর ভাঙা ছেনি, বন্দুক, অ্যালকোহল, কেতলি ইত্যাদি কামনা করত। এইসব জিনিসের প্রতি আগ্রহ তাদের ঘটনাচক্রের সৃষ্টি হয়নি। ইউরোপীয় ব্যবসায়ীরা ইচ্ছা করেই তাদের প্রলুব্ধ করেছে। তারা যেন সেই সব প্রাণীদের শিকার করে আনে যাদের বেল্ট ও চামড়ার চাহিদা বেশি ইউরোপীয় বাজারে। দুঃখজনকভাবে আদিবাসীরা এইসব নতুন সম্পদ পেয়ে বেশি সুখী হতে পারেনি। অবশ্যই তারা অনেক পরিশ্রম করেছে। 1739 থেকে 1759 চেরোকি গোত্রের 2000 যোদ্ধা প্রায় 1.5 মিলিয়ন হরিণ শিকার করেছিল ইউরোপের চাহিদা মেটাতে। কিন্তু আত্মহত্যা আর অ্যালকোহল আসক্তিও বেড়েছিল।
সমাজ ভেঙেছে, আন্তঃগোত্র দ্বন্দ্বে আক্রান্ত করেছে। গোত্রনেতাদের রুশোর বই পড়ার কোনো দরকার ছিল না কি হয়েছে সেটা বুঝতে। তবে তারা তার বিশ্লেষণের সাথে পুরোপুরি একমত হতেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 1778 সালে রুশো 66 বছর বয়সে মারা যান। তখন তিনি প্যারিসের বাইরে কোথাও হাঁটতে বের হয়েছিলেন। জীবনের শেষ দিকে তিনি আসলেই সেলিব্রিটির মতোই জীবন কাটিয়েছিলেন, কিন্তু তাকে পালিয়ে বেড়াতে হয়েছে আইনের হাত থেকে, বিশেষ করে ধর্ম সংক্রান্ত কিছু মন্তব্যের জন্যে। এই পালিয়ে বেড়ানো তার মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করেছিল। যদিও জেনেভা তার জন্মশহর, যে শহর একদিনও তাকে জায়গা দেয়নি, তারা রুশোকে নিয়ে এখন গর্ব করে। রুশো মৃত্যুর পর অবশ্য সমাহিত হয়েছেন প্যারিসের প্যান্থিয়নে। আমাদের এই যুগে, যখন বিলাসিতা আর প্রাচুর্য মনে হতে পারে একই সাথে আরাধ্য এবং অতিমাত্রায় অশোভন, রুশোর ভাবনাগুলো এখনও প্রতিধ্বনিত হয়। তিনি উৎসাহ দেন ঈর্ষা আর প্রতিযোগিতাকে এড়িয়ে আমাদের নিজেদের ভেতরে সত্যিকারের মূল্যটাকে খুঁজতে। রুশোর মতে কারো সাথে তুলনা করার অশুভ অভ্যাসটি প্রতিহত করেই আমাদের দুঃখ আর অক্ষমতার অনুভূতিকে এড়াতে পারি। যদিও কঠিন, রুশো আত্মবিশ্বাসী ছিলেন এটা অসম্ভব নয়, এবং এ কারণে তার দর্শন মৌলিকভাবে সমালোচনামূলক ছিল ঠিকই, তবে সেটা একই সাথে গভীর আশাবাদেরও ছিল। দুর্দশা দুর্নীতি যা সৃষ্টি করেছে আধুনিক সভ্যতার সামাজিক আচরণ ও প্রতিষ্ঠানগুলো, সেখান থেকে মুক্তি পাবার উপায় আছে। সবচেয়ে কঠিন অংশটি হচ্ছে সেটা করতে হলে আমাদের নিজেদের ভেতরের দিকে তাকাতে হবে। আমাদের প্রাকৃতিক সেই ভালোত্বকে পুনরুজ্জীবিত করতে হবে। অধ্যায় 24, রঙিন চশমায় দেখা বাস্তবতা। ইমানুয়েল কান্ট। যদি আপনি গোলাপি রঙের চশমা পরে থাকেন, সেটা আপনার দেখার প্রতিটি অভিজ্ঞতাও একই রঙে রঙিন করবে। হয়তো ভুলেও যেতে পারেন যে আপনি এমন কোনো চশমা পরে আছেন, কিন্তু সেটা তখনও আপনি যা কিছু দেখছেন সে সব কিছুকেই প্রভাবিত করছে। ইমানুয়েল কান্ট 1724 থেকে 1804 বিশ্বাস করতেন যে আমরা সবাই পৃথিবীকে এরকম একটা ফিল্টার বা ছাঁকনির মধ্য দিয়ে বোঝার চেষ্টা করে জীবন কাটাচ্ছি। এই ফিল্টারটা হচ্ছে মানুষের মন। এটা নির্ধারণ করে কিভাবে আমরা সব কিছুর অভিজ্ঞতা অনুভব করব, এবং সেই অভিজ্ঞতার উপরও এটা সুনির্দিষ্ট একটা রূপ চাপিয়ে দেয়। যা কিছু আমরা উপলব্ধি করি সেটা একটা স্থান ও সময়ে ঘটে, আর প্রতিটা পরিবর্তনের একটা কারণ আছে। কিন্তু কান্টের মতে এর কারণ বাস্তবতা আসলেই যা সেটা নয়, এটা আমাদের মনের সৃষ্টি। পৃথিবী কেমন সেটা বোঝার জন্যে আমাদের সরাসরি কোনো উপায় নেই। এছাড়া আমরা কখনো চোখ থেকে সেই চশমাও খুলে ফেলতে পারি না কোনো কিছু সত্যিকারের স্বরূপ দেখার জন্য। সুতরাং আমরা বাঁধা পড়ে আছি এই ছাঁকনি সহ, আর এটা ছাড়া আমরাও কোনো কিছুর অভিজ্ঞতা অর্জনে পুরোপুরিভাবে ব্যর্থ হতাম। আমরা যা করতে পারি সেটা হলো এই ছাঁকনিটার উপস্থিতি শনাক্ত করা এবং বোঝার চেষ্টা করা কিভাবে এটা আমাদের অভিজ্ঞতাকে প্রভাবিত আর রঞ্জিত করে। কান্টের নিজের মন ছিল খুবই যৌক্তিক আর শৃঙ্খলাপূর্ণ। তেমনই ছিল তার জীবনও। চিরকুমার ছিলেন এবং প্রতিটি দিনই কঠোরভাবে অনুসৃত কিছু নিয়ম মেনে কাটাতেন। কোনো সময় নষ্ট না করার লক্ষ্যে তিনি তার গৃহভৃত্যকে বলতেন তাকে ঠিক ভোর 5টায় ঘুম ভাঙিয়ে দিতে। এরপর তিনি চা ও ধূমপান শেষে লিখতে বসতেন। খুবই উৎপাদনশীল ছিলেন তিনি লেখার ব্যাপারে। প্রচুর প্রবন্ধ লিখেছেন। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেবার জন্য বের হতেন। বিকালে ঠিক 4:30টায় তিনি হাঁটতে বের হতেন। প্রতিদিন ঠিক একই সময় তার নিজের রাস্তায় শুরু থেকে শেষ অবধি মোট 8 বার। বাস্তবিকভাবে তার জন্মশহর কনিগসবার্গ, বর্তমানে যার নাম কালিনিনগ্রাদ। কনিগসবার্গের অধিবাসীরা তার হাঁটতে বের হওয়া দেখে তাদের ঘড়ি ঠিক করতে পারতেন। বেশিরভাগ দার্শনিকদের মতো তিনি তার সময় ব্যয় করেছিলেন বাস্তবতার সাথে আমাদের সম্পর্ক বোঝার চেষ্টা করে। সেটা মূলত মেটাফিজিক্স বা অধিবিদ্যা বলতে যা বোঝায়, এবং কান্ট সর্বকালের মেটাফিজিয়ানদের মধ্যে অন্যতম সেরা একজন। তার বিশেষ আগ্রহের ক্ষেত্র ছিল আমাদের চিন্তার সীমানা। আমরা কি জানতে ও বুঝতে পারি তার সীমানা। তার মধ্যে এক ধরনের উন্মত্ত আচ্ছন্নতা ছিল এই বিষয়টি অনুসন্ধান করার জন্যে। তার বিখ্যাত দ্য ক্রিটিক অফ পিওর রিজন, যেটি 1781 সালে প্রকাশিত, এই বইটিতে তিনি এই সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেছেন বোধগম্যতার শেষ সীমা অবধি। খুব কঠিন তার এই বইটি,
কান্ট নিজেই এটা বর্ণনা করেছেন শুষ্ক আর অস্পষ্ট বলে, এবং তিনি সঠিক ছিলেন। খুব কম মানুষই দাবি করতে পারবে তারা বইটি বুঝেছেন, এবং বেশিরভাগ যুক্তি প্রক্রিয়াও ছিল জটিল এবং নানা বিশেষায়িত শব্দ দ্বারা ভারাক্রান্ত। পড়লে মনে হতে পারে শব্দের ঘন গভীর কোনো জঙ্গলের মধ্যে দিয়ে যাবার মতো, যখন গন্তব্য কোথায় সেই বিষয়ে কোনো ধারণা থাকে না। মাঝে মাঝে সূর্যের আলো দেখা পাওয়া যায়, কিন্তু মূল যুক্তিটি ছিল যথেষ্ট স্পষ্ট। বাস্তবতা আসলে কিসের মতো? কান্ট ভাবতেন, আমাদের পক্ষে প্রকৃত অবস্থার সত্যিকারের সম্পূর্ণ পরিচয়টি জানা কখনোই সম্ভব না। আমরা কখনোই সেই জগৎ সম্বন্ধে সরাসরি কিছু জানতে পারি না, যা কিছু আমাদের আপাত দৃষ্টিতে দেখা কিছুর পেছনে লুকোনো থাকে। কান্ট যাকে নাম দিয়েছিলেন নিউমেনাল জগৎ, যদি তিনি মাঝে মাঝে একবাচক নিউমেনাল ব্যবহার করেছেন, কখনো বা বহুবাচক নিউমেনা, অনেকেই মনে করেন যা তার করা উচিত ছিল না, যেমন হেগেল। আমরা জানতে পারবো না বাস্তবতা কি একটা জিনিস অথবা অনেক। খুব কঠোরভাবে বললে এই নিউমেনাল জগৎ সম্বন্ধে আমরা কিছুই জানতে পারি না। নিদেনপক্ষে এই বিষয়ে আমরা কোনো সরাসরি তথ্য সংগ্রহ করতে পারবো না, যদিও আমরা ফেনোমেনাল এই জগৎ সম্বন্ধে জানতে পারি। আমাদের চারপাশের পৃথিবী, যে জগৎটিকে আমরা ইন্দ্রিয় দিয়ে অনুভব করি, জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখুন, আপনি যা দেখছেন তা ফেনোমেনাল জগৎ, ঘাস, গাড়ি, আকাশ কিংবা দালান ইত্যাদি যে কোনো। কিন্তু নিউমেনাল জগৎ লুকিয়ে আছে আমাদের সব অভিজ্ঞতার পেছনে। এটা হচ্ছে তা যা গভীরতর স্তরে থাকে। যা কিছুর অস্তিত্ব আছে তার কিছু বিষয় তাহলে সবসময় আমাদের ধরাছোঁয়ার বাইরে থাকবে। গভীরভাবে চিন্তার মাধ্যমে অপেক্ষাকৃত বিস্তারিত একটি ধারণা তারপরও আমরা পেতে পারি, যা কিনা আমরা শুধুমাত্র বৈজ্ঞানিক উপায়ে পেতে পারি। দ্য ক্রিটিক অফ পিওর রিজনের কান্ট যে প্রধান প্রশ্নটির উত্তর অনুসন্ধান করেছিলেন তা হলো এরকম: কিভাবে সিনথেটিক এ প্রায়োরি জ্ঞান অর্জন করা সম্ভব? প্রশ্নটি সম্ভবত আমাদের মতো সাধারণ পাঠকের কাছে আদৌ অর্থবহ কিছু না। বিষয়টা খানিকটা ব্যাখ্যা করতে হবে, কিন্তু মূল ধারণাটি প্রথমে যতটা কঠিন মনে হয় ততটা কঠিন না। আগের প্রশ্নটি প্রথম যে শব্দটিকে ব্যাখ্যা করতে হবে সেটি হচ্ছে সিনথেটিক। এটি অ্যানালিটিকের বিপরীত। অ্যানালিটিকের মানে এখানে ট্রু বাই ডেফিনেশন বা সংজ্ঞা দ্বারাই যা সত্য। সুতরাং যেমন অল মেন আর মেল হচ্ছে ট্রু বাই ডেফিনেশনের উদাহরণ। এর মানে হচ্ছে আপনি এই বাক্যটি দিয়েই জানতে পারবেন যে এটা সত্য। এর জন্য আপনাকে সত্যিকারের মেন পর্যবেক্ষণ করার দরকার নেই। আপনার পরীক্ষা করে দেখার দরকার নেই তারা সবাই মেল কিনা। মাঠ পর্যায়ের কোনো গবেষণার দরকার নেই এই উপসংহারে পৌঁছানোর জন্য। আপনি চেয়ারে বসেই এটা সমাধান করতে পারবেন, কারণ সহ শব্দটির মধ্যে মেল ধারণাটি যুক্ত হয়ে আছে। এটা সেই বাক্যের মতো, সব স্তন্যপায়ী তাদের সন্তানদের স্তন্যপান করায়। আবারও সব স্তন্যপায়ী প্রাণীকে পরীক্ষা করে দেখার প্রয়োজন নেই। তারা সবাই তাদের শিশুদের স্তন্যপান করায় কিনা জানার জন্যে, কারণ ম্যামেল বা স্তন্যপায়ী শব্দটিতেই এই ধারণা যুক্ত হয়ে আছে। আপনি যদি এমন কিছু খুঁজে পান যাকে দেখে স্তন্যপায়ী মনে হয় ও সে তার সন্তানদের স্তন্যপান করায় না, আপনি জানবেন যে এটা স্তন্যপায়ী হতে পারে না। অ্যানালিটিক প্রস্তাবনাগুলো আসলে সংজ্ঞাসূচক, সুতরাং তারা আমাদের নতুন কোনো সংজ্ঞা বা জ্ঞান দেয় না। তারা মূলত যা বোঝায় সেটা হচ্ছে শব্দটি সংজ্ঞায়িত করার প্রক্রিয়ায় আমরা আগেই কি ধরে নিয়েছি। এর ব্যতিক্রম সিনথেটিক জ্ঞানের জন্য দরকার অভিজ্ঞতা অথবা পর্যবেক্ষণ, এবং এটা আমাদের নতুন তথ্য দেয়, এমন কিছু যা কোনোভাবেই আমাদের ব্যবহার করা কোনো শব্দ অথবা প্রতীক ধারণ করতে পারে না। যেমন আমরা জানি লেবুর স্বাদ টক, কিন্তু এটা জানা সম্ভব লেবুর স্বাদ নিয়ে, অথবা কারণ এমন হতে পারে যে কেউ হয়তো বলেছে এর স্বাদ কেমন তাদের নিজের অভিজ্ঞতা থেকে। সুতরাং সংজ্ঞায় এটি সত্য না যে লেবুর স্বাদ টক। এটা এমন কিছু যা আমরা শিখেছি অভিজ্ঞতার মাধ্যমে। আরেকটি সিনথেটিক বাক্য হবে সব বিড়ালের লেজ আছে। এটা এমন কিছু যা আপনাকে অনুসন্ধান করে দেখতে হবে এটা সত্য কিনা। না অনুসন্ধান করে আপনি বলতে পারবেন না। বাস্তবিকভাবে কিছু বিড়াল, যেমন ম্যানক্স বিড়ালরা, তাদের লেজ নেই, এবং কিছু বিড়াল তাদের লেজ হারিয়ে ফেলে, কিন্তু তারা ঠিকই বিড়াল থাকে। প্রশ্নটি হচ্ছে সব বিড়ালের লেজ থাকে কিনা। তাহলে এটা অনুসন্ধানের বিষয়, বিড়ালের সংজ্ঞার প্রশ্ন না। এটা খুব ভিন্ন সব বিড়াল স্তন্যপায়ী বাক্যটি লেখা থাকে। এটি শুধুমাত্র সংজ্ঞার ব্যাপার, সে কারণে এটা অ্যানালিটিক প্রস্তাবনা।
তাহলে সিনথেটিকে প্রায়োরি জ্ঞানে কি বাকি থাকে? প্রায়োরি জ্ঞান, যেমনটা আমরা দেখেছি, এটা হচ্ছে এমন জ্ঞান যা অভিজ্ঞতা থেকে স্বাধীন। আমরা এটা অভিজ্ঞতার আগেই জানি। তার মানে আমাদের এই বিষয়ে অভিজ্ঞতা লাভের আগেই। সপ্তদশ আর অষ্টাদশ শতাব্দীতে একটা বিতর্ক ছিল, আমরা কি কোনো কিছু প্রায়োরি থেকে জানতে পারি কিনা। মোটামুটিভাবে বললে এম্পিরিসিস্টরা যেমন লক ভাবতেন, না, আমরা সেটা পারি না। র্যাশনালিস্ট যেমন দেকার্ত ভেবেছিলেন, হ্যাঁ, আমরা পারি। যখন লক প্রস্তাব করেছিলেন কোনো জন্মগত ধারণা বা জ্ঞান নেই, একটা শিশুর মন শূন্য, একটা ফাঁকা স্লেটের মতো, তিনি তখন দাবি করেছিলেন কোনো প্রায়োরি জ্ঞান থাকার কথা না। এটা শুনে মনে হতে পারে যেন প্রায়োরি অর্থ অ্যানালিটিকের মতো একই রকম কিছু, এবং কিছু দার্শনিকদের জন্য এই শব্দগুলো পরস্পর প্রতিস্থাপনযোগ্য। কিন্তু কান্টের জন্যে সেটা ছিল না। তিনি ভাবতেন যে জ্ঞান পৃথিবীর সম্বন্ধে সত্য উন্মোচন করে, এবং যা আমরা অর্জন করতে পারি অভিজ্ঞতা ছাড়াই স্বতন্ত্রভাবে, সেটা সম্ভব। সে কারণে তিনি একটা বিশেষ শ্রেণীর সিনথেটিকে প্রায়োরি জ্ঞানের প্রস্তাবনা করেন, এটা ব্যাখ্যা করার জন্য। সিনথেটিকে প্রায়োরি জ্ঞানের একটা উদাহরণ যেমন, যা কান্ট নিজেই ব্যবহার করেছিলেন, সেটা ছিল গাণিতিক একটি সমীকরণ, 7+5=12। যদিও বহু দার্শনিক এই ধরনের সত্যকে বলবেন অ্যানালিটিক, গাণিতিক সংকেতের সংজ্ঞার একটি বিষয়। কান্ট বিশ্বাস করতেন আমরা প্রায়োরি জানতে পারি যে 7+5=12। আমাদের এটাকে কোনো কিছু বা পর্যবেক্ষণের সাথে পরীক্ষা করে দেখার প্রয়োজনীয়তা নেই। তারপরও একই সাথে এটা আমাদের নতুন জ্ঞান দিচ্ছে। এটা একটা সিনথেটিক প্রস্তাবনা। যদি কান্ট সঠিক হয়ে থাকেন, এটা একটা নতুন আবিষ্কার। তার আগের দার্শনিকরা বাস্তবতার প্রকৃতিকে যারা নিরীক্ষা করেছেন, তারা শুধুমাত্র এটাকে দেখেছেন আমাদের বাইরের কিছু যা আমাদের অভিজ্ঞতার জন্য দায়ী। সেক্ষেত্রে কঠিন বিষয়টি হচ্ছে কিভাবে আমরা সেই বাস্তবতার স্বরূপ জানতে পারি, যেন এর সম্বন্ধে অর্থবহ কিছু আমরা বলতে পারি যা শুধুমাত্র অনুমান থেকে বেশি। কান্টের অসাধারণ অন্তর্দৃষ্টি ছিল। হ্যাঁ, আমরা পারি যুক্তিশক্তি ব্যবহার করে। আমরা আমাদের মনের নানা বৈশিষ্ট্য আবিষ্কার করতে পারি যা আমাদের সব অভিজ্ঞতাকে রঞ্জিত করে। আর্মচেয়ারে বসে গভীরভাবে চিন্তা করে আমরা বাস্তবতা সম্বন্ধে কিছু আবিষ্কার করতে পারি যা সত্য হতে বাধ্য, কিন্তু যা শুধুমাত্র সংজ্ঞার দ্বারা সত্য নয়, তারা তথ্যবহুল হতে পারে। তিনি বিশ্বাস করতেন যৌক্তিক যুক্তিতর্ক প্রস্তাব করে তিনি প্রমাণের সমতুল্য এমন কিছু কাজ করেছেন যে পৃথিবী আমাদের কাছে আবশ্যিকভাবে গোলাপি রঙে রঞ্জিত হয়ে আবির্ভূত হয়। তিনি শুধু প্রমাণই করেননি যে আমরা সবাই গোলাপি রঙের চশমা পরে আছি, তাছাড়াও তিনি সেই গোলাপি রঙের নানা শেড বা মাত্রা সংক্রান্ত নতুন আবিষ্কারও করেছিলেন, যা এই চশমাগুলো আমাদের সব অভিজ্ঞতার সাথে যুক্ত করে। বাস্তবতার সাথে আমাদের সম্পর্কের মৌলিক বিষয়গুলো তার সন্তুষ্টি মোতাবেক ব্যাখ্যা করার পর কান্ট তার মনোযোগ দিয়েছিলেন নৈতিক দর্শনের উপর। ধরুন, আপনার দরজায় কেউ কড়া নাড়ছে। দরজা খুলে দেখলেন আপনার সামনে দাঁড়িয়ে আছে একটা তরুণ, যাকে দেখে বোঝা যাচ্ছে সে বিপদে পড়েছে এবং তার সাহায্য দরকার। সে আহত এবং তার রক্তক্ষরণ হচ্ছে। আপনি তাকে ভেতরে নিয়ে গেলেন এবং তাকে সাহায্য করলেন। তাকে নিরাপদে বিশ্রাম নেবার সুযোগ দিয়ে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করলেন। অবশ্যই এই পরিস্থিতিতে এটাই সঠিক কাজ। কিন্তু যদি আপনি তাকে সাহায্য করে থাকেন কারণ তার জন্য আপনার করুণা হচ্ছে, তাহলে কান্টের মতে সেটা আসলে আদৌ কোনো নৈতিক কাজ হবে না। কাজের নৈতিকতার প্রশ্নে আপনার সহমর্মিতা অপ্রাসঙ্গিক। আপনার চরিত্রের সেই অংশ ঠিকই, কিন্তু সঠিক আর ভুল কাজের সাথে এর কোনো যোগসূত্রতা নেই। নৈতিকতা কান্টের মতে শুধুমাত্র আপনি কি করছেন সেটা না, আপনি কেন করছেন কাজটি সেটিও। যারা সঠিক কাজ করেন তারা কেমন অনুভব করছেন শুধুমাত্র সেজন্যই কাজটি করেন না। সেই কাজটি করার সিদ্ধান্তের ভিত্তি হতে হবে যৌক্তিকতায়। সেই যুক্তি যা বলবে আপনার কর্তব্য কি, সে বিষয়ে আপনি যা কিছুই অনুভব করুন না কেন। কান্ট ভেবেছিলেন নৈতিকতার প্রশ্নে আবেগ আসা উচিত না। কারোর মধ্যে সহমর্মিতার আবেগ থাকার ব্যাপারটা মূলত ভাগ্যের ব্যাপার। কিছু মানুষ সমবেদনা ও সহমর্মিতা অনুভব করেন, অন্যেরা করেন না। কেউ কেউ খুব নিষ্ঠুর, দয়াশীল হতে যাদের বেশ পরিশ্রম করতে হয়।
আর কেউ তাদের টাকা পয়সা কিংবা সম্পত্তি মানুষের মধ্যে বিলিয়ে ও অন্যদের সাহায্য করে আনন্দ পান। কিন্তু যে কোনো যুক্তিসম্পন্ন মানুষের জন্য ভালো হওয়ার বিষয়টি তাদের নিজস্ব বাছবিচারের ওপর ভিত্তি করে অর্জন করতে পারা উচিত। কান্টের মতে, আপনি যদি তরুণকে সাহায্য করে থাকেন কারণ আপনি জানেন এটা আপনার কর্তব্য, তাহলে এটা একটা নৈতিক কর্ম। এই কাজটা করা সঠিক, কারণ একই পরিস্থিতিতে এই কাজটাই সবার করা উচিত। আপনার কাছে বেশ অদ্ভুত মনে হতে পারে ব্যাপারটা। আপনি সম্ভবত ভাবছেন কেউ যে কিনা তরুণটির জন্য সমবেদনা অনুভব করেছিল এবং তাকে সাহায্য করেছিল, সেই নৈতিকতার সাথেই কাজটি করেছে এবং সমবেদনার মতো সেই অনুভূতি অনুভব করার জন্যে সেই মানুষটি একটা উত্তম মানুষ। অ্যারিস্টটলও তাই ভেবেছিলেন, কিন্তু কান্টের প্রস্তাবনা ছিল সুনির্দিষ্ট। যদি আপনি এমন কিছু করেন শুধুমাত্র আপনি কি অনুভব করছেন সেই কারণে, তা আসলেই উত্তম কোনো কাজ নয়। কল্পনা করুন এমন কাউকে যে কিনা এই তরুণটিকে দেখে তীব্র বিরক্ত আর ঘৃণা অনুভব করেছিল, কিন্তু তারপরও সেই লোকটি তরুণটির জন্য যা কিছু করার সেটা কর্তব্যের খাতিরে করলেন, সমবেদনার বশবর্তী হয়ে কাজটি করেছে। এমন কারো চেয়ে কান্টের দৃষ্টিভঙ্গিতে এই মানুষটি অবশ্যই অনেক বেশি নৈতিকতাপূর্ণ। এর কারণ সেই অতিশয় বিরক্তি উৎপাদনকারী মানুষটি স্পষ্টতই তার কর্তব্য জ্ঞান থেকে কাজটি করেছে, কারণ তার ভেতরে কর্মরত আবেগটি তাকে সম্পূর্ণ বিপরীত দিকে টেনেছে। সে যাতে সাহায্য না করে তা করতে প্ররোচিত করেছে। বাইবেলের গুড সামারিটানের সেই প্রবাদ কাহিনীটির কথা ভাবুন। গুড সামারিটান পথের পাশে শুয়ে থাকা এক বিপদগ্রস্ত সাহায্যপ্রার্থী মানুষকে সহায়তা করেছিলেন, যখন কিনা বাকিরা সবাই তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। কিন্তু গুড সামারিটানকে ভালো করল কোন বিষয়টি? যদি সামারিটান সেই বিপদগ্রস্ত মানুষটিকে সহায়তা করেন, কারণ যদি তিনি ভাবেন এটা করলে তিনি স্বর্গে যেতে পারবেন, কান্টের দৃষ্টিভঙ্গিতে সেটা আদৌ নৈতিকতাপূর্ণ কোনো কাজ হবে না। সেটা হবে কোনো কিছু পাবার জন্য মানুষটিকে ব্যবহার করা, লক্ষ্যে পৌঁছানোর একটা উপায়। যদি তিনি তাকে শুধুমাত্র সমবেদনা বা করুণা থেকে সাহায্য করে থাকেন, যেমনটা আমরা দেখেছি আগে, সেটাও কান্টের চোখে ভালো কাজ হবে না। কিন্তু যদি তিনি তাকে সাহায্য করেন কারণ তিনি শনাক্ত করতে পেরেছেন যে এটা তার কর্তব্য এবং এ ধরনের পরিস্থিতিতে যে কারোর জন্য সেই কাজটি করা সঠিক, তাহলে কান্ট একমত হবেন গুড সামারিটান আসলেই নৈতিকভাবে উত্তম। ইন্টেনশন বা উদ্দেশ্য সংক্রান্ত কান্টের দৃষ্টিভঙ্গি তার আবেগ সংক্রান্ত দৃষ্টিভঙ্গি থেকে সহজেই গ্রহণযোগ্য। আমরা বেশিরভাগ মানুষই পরস্পরকে বিচার করি আমরা কি করতে সক্ষম হয়েছি সেটা নয়, বরং আমরা কি করতে চেষ্টা করছি তার দ্বারা। ভাবুন, আপনি কি অনুভব করবেন যদি কোনো বাবা অথবা মা তার শিশুকে রাস্তার মধ্যে যাওয়া থেকে ঠেকাতে দুর্ঘটনাবশত আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিল? এবার এর সাথে তুলনা করুন আপনি কি অনুভব করবেন যদি কেউ সেই কাজটি ইচ্ছা করে শুধুমাত্র মজা করার জন্যে। শিশুটির বাবা কিংবা মা আপনাকে ইচ্ছে করে আঘাত করেনি, কিন্তু যে আপনাকে ইচ্ছে করে ধাক্কা মেরেছে সে কাজটি করছে। কিন্তু আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, ভালো উদ্দেশ্যই যথেষ্ট নয় আপনার কাজটাকে নৈতিকতাপূর্ণ করার জন্যে। আরও একটা টোকা পড়ল দরজায়। আপনি দরজা খুললেন, দেখলেন আপনার প্রিয় বন্ধু দাঁড়িয়ে, চিন্তিত, স্পষ্টতই অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত, হাঁপাচ্ছে। সে আপনাকে বলে কেউ তাকে খুন করতে চায় এবং ছুরি হাতে তাকে তাড়া করে বেড়াচ্ছে। আপনি তাকে ভেতরে নিয়ে আসলেন এবং সে দৌড়ে উপরতলায় উঠে যায় লুকাতে। এর কিছুক্ষণ পর আরও একবার দরজায় কড়া নাড়ার শব্দ। এবার সেই সম্ভাব্য খুনি তার চোখে উন্মত্ত দৃষ্টি নিয়ে সে জানতে চায় আপনার বন্ধু কোথায়। সে কি বাসায় আছে? সে কি কোথাও লুকিয়ে আছে? কোথায় সে? বাস্তবিকভাবে সে তখন উপরতলায়, কিন্তু আপনি মিথ্যা বললেন সে পার্কের দিকে চলে গেছে। নিশ্চয়ই আপনি সঠিক কাজটি করছেন একটা সম্ভাব্য খুনিকে ভুল দিকে নির্দেশনা দিয়ে। আপনি সম্ভবত আপনার বন্ধুর জীবন বাঁচালেন। এটা নিশ্চয়ই একটা নৈতিক কাজ হয়েছে, তাই না? না, কান্টের মতে কাজটা নৈতিকতাপূর্ণ নয়। কান্টের মতে আপনার কখনোই মিথ্যা বলা উচিত না, পরিস্থিতি যাই হোক না কেন। কোনো ব্যতিক্রম নেই, কোনো অজুহাত নেই। এর কারণ আপনি এমন কোনো সাধারণ নীতিমালা তৈরি করতে পারবেন না যেখানে সবাই তাদের সুবিধামতো মিথ্যা বলতে পারবে। এক্ষেত্রে যদি আপনি না জেনেই মিথ্যা বলেন এবং আপনার বন্ধু দরজায় তার আক্রমণকারীর উপস্থিতি টের পেয়ে পেছনের দরজা দিয়ে পার্কের দিকে পালিয়ে গিয়ে থাকে, আপনি তাহলে একজন খুনিকে হত্যাকাণ্ডে সহায়তা করলেন।
আপনার বন্ধু যদি তখন খুন হয়, তার জন্য আপনিও খানিকটা দায়ী। এই উদাহরণ হচ্ছে একটি যা কান্ট নিজেই ব্যবহার করেছিলেন। এটা প্রদর্শন করে তার দৃষ্টিভঙ্গি কত চূড়ান্ত ছিল। সত্য বলা আর নৈতিক কর্তব্য পালন করার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই। আমাদের একটা চূড়ান্ত বা চরম কর্তব্য হচ্ছে সত্যি কথা বলা। কান্টের ভাষায় এমন কিছু করা হচ্ছে ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে হচ্ছে নির্দেশ। ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভের সাথে হাইপোথেটিক্যাল ইম্পারেটিভের কিছু পার্থক্য আছে। হাইপোথেটিক্যাল ইম্পারেটিভ, যেমন আপনি যদি ক চান তাহলে খ করুন, আপনি যদি জেলখানায় না যেতে চান তাহলে চুরি করা থেকে বিরত থাকুন, এগুলো হাইপোথেটিক্যাল ইম্পারেটিভের উদাহরণ। ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ এর থেকে ভিন্ন। এটা আপনাকে শিক্ষা দেয়। এই ক্ষেত্রে ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ হবে চুরি করো না। এটা একটা নির্দেশ যা আপনাকে বলছে আপনার কর্তব্য কি। কান্ট ভাবতেন নৈতিকতা হচ্ছে ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভের একটি প্রক্রিয়া। আপনার নৈতিক কর্তব্য হচ্ছে আপনার নৈতিক কর্তব্য, এর পরিণতি আর পরিস্থিতি যাই হোক না কেন। কান্ট বিশ্বাস করতেন যা আমাদের অন্য সব প্রাণী থেকে আলাদা করে মানুষ হিসাবে, সেটা হলো আমরা আমাদের নির্বাচনগুলো নিয়ে গভীরভাবে ভাবতে পারি। আমরা যন্ত্রের মতো হতাম যদি কোনো উদ্দেশ্য ছাড়াই কাজ করতে পারতাম। প্রায় কখনোই কোনো মানুষকে জিজ্ঞাসা করা ভুল হবে না, কেন এই কাজটি আপনি করেছেন? আমরা শুধুমাত্র আমাদের প্রবৃত্তি থেকে কাজ করি না, বরং যুক্তির ভিত্তিতেও কাজ করি। এই বক্তব্যগুলো প্রকাশ করার ক্ষেত্রে কান্টের উপায় হচ্ছে প্রবচন বা ম্যাগজিম হিসাবে উপস্থাপন করা, যা অনুসরণ করে আমরা কাজ করতে পারি। ম্যাগজিম হচ্ছে ভিত্তিস্বরূপ মূলনীতি। কেন আপনি এই কাজটি করেছেন? এই প্রশ্নটির উত্তর। আপনার কাজের মূল ভিত্তিস্বরূপ মূলনীতিটি বা ম্যাগজিমটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি যুক্তি দেন আপনি সেই মূলনীতি বা ম্যাগজিম মেনেই কাজ করবেন যে মূলনীতিগুলো সর্বজনীনযোগ্য বা যা সবার জন্য প্রযোজ্য হতে পারে। কোনো কিছু সর্বজনীনযোগ্য হতে হলে এটা সবার জন্য একইভাবে প্রযোজ্য হতে হবে। এর মানে হচ্ছে আপনার সেই কাজগুলো করা উচিত, আপনার মতো পরিস্থিতিতে যে কাজটি করা যে কোনো কারো জন্যই একইভাবে যুক্তিসঙ্গত কাজ হতে হবে। সবসময় কান্ট আমাদের যে প্রশ্নটি জিজ্ঞাসা করতে বলেছিলেন সেটা হচ্ছে, কি হবে যদি বাকিরা সবাই একই কাজ করে? নিজের জন্য বিষয়টা কোনো বিশেষ ব্যতিক্রম করে ভাবা যাবে না। কান্ট মনে করতেন আসলেই এটার যা অর্থ তা হচ্ছে অন্য মানুষদের ব্যবহার করা নিজের স্বার্থে আপনার কখনোই উচিত হবে না, বরং শ্রদ্ধার সাথেই সবার আচরণ করা উচিত। এবং গুরুত্বপূর্ণ যে প্রতিটি মানুষেরই অটোনমি বা নিজস্ব মতামত বা নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেবার স্বাধীনতাকে স্বীকৃতি দেয়া, তাদের সেই ক্ষমতার উপর ভরসা করা যে তারাও নিজে থেকে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারে। মানুষের প্রতি এই সম্মান ও একক ব্যক্তি হিসাবে তার মূল্য আধুনিক মানবাধিকার তত্ত্বের কেন্দ্রে অবস্থিত। নীতি দর্শনে বা মোরাল ফিলসফিতে এটা কান্টের সবচেয়ে বড় উপাদান। কোনো উদাহরণের মাধ্যমে এটা বোঝা সহজ। কল্পনা করুন আপনি একটা দোকানের মালিক এবং আপনি ফল বিক্রি করেন। যখন মানুষ আপনার দোকানে এসে ফল কেনে, আপনি সবসময় তাদের সাথে ভদ্র ব্যবহার করেন ও তাদের সঠিক মূল্য ফেরত দেন। হয়তো আপনি এটা করেন কারণ আপনি ভাবছেন এটা করলে আপনার ব্যবসার জন্য ভালো হবে এবং আপনার দোকানে আবার সেই ক্রেতার ফিরে আসার সম্ভাবনাও বাড়বে। তাদের ন্যায্য প্রাপ্য মূল্য ফেরত দেবার যদি সেটা একমাত্র কারণ হয়ে থাকে, তাহলে সেটা হবে আপনি যা চান সেটা পাবার জন্য ক্রেতাদের ব্যবহার করা। কান্ট বিশ্বাস করতেন যেহেতু আপনি যুক্তিসঙ্গতভাবে কখনোই দাবি করতে পারবেন না যে সবাই সবার সাথে এমনভাবে ব্যবহার করবে, অন্যকে ব্যবহার করবে নিজের স্বার্থে, এটা কোনো নৈতিক আচরণ হবে না। কিন্তু যদি আপনি সঠিকভাবে তাদের পয়সা ফেরত দেন কারণ আপনি মনে করেন যে কাউকে প্রতারণা করা আপনার কর্তব্য নয়, তাহলে সেটা হবে নৈতিক একটা কাজ। এর কারণ এটার ভিত্তি হচ্ছে একটা ম্যাগজিম, ডোন্ট ডিসিভ আদার্স। এই ম্যাগজিম তিনি মনে করতেন আমরা প্রতিটি ক্ষেত্রেই প্রয়োগ করতে পারব। মানুষকে প্রতারণা করা হচ্ছে একটা উপায়, আপনি যা চান তার জন্য অন্যদের ব্যবহার করা। এটা কোনো নৈতিক মূলনীতি হতে পারে না। যদি সবাই সবার সাথে প্রতারণা করে, সব বিশ্বাসই ভেঙে পড়বে। কেউ তাহলে অন্যজন যা কিছু বলছে তা কখনোই বিশ্বাস করবে না। কান্টের ব্যবহৃত আরেকটি উদাহরণের কথা ধরুন। কল্পনা করুন যে আপনি পুরোপুরিভাবে সবকিছু হারিয়েছেন। ব্যাংক আপনাকে কোনো টাকা ধার দেবে না, আপনার এমন কিছু নেই যে আপনি বিক্রি করতে পারবেন। আপনি যদি বাসার ভাড়া না দিতে পারেন তাহলে আপনাকে রাস্তায় নামতে হবে। আপনি এই সমস্যার একটা সমাধান ভেবে বের করলেন। আপনি একটা বন্ধুর কাছে যাবেন এবং তার কাছ থেকে কিছু টাকা ধার করবেন।
আপনি তাকে প্রতিজ্ঞা করলেন যে তার টাকা আপনি সময়মতো ফেরত দেবেন, এমনকি যখন আপনি জানেন আপনি সেটা করতে পারবেন না। এটাই আপনার শেষ ভরসা। বাড়ি ভাড়া দেবার জন্য এছাড়া আর কোনো উপায় আপনার হাতে নেই। এটা কি গ্রহণযোগ্য কাজ হবে নৈতিক দৃষ্টিভঙ্গিতে? কান্ট প্রস্তাব করেন, টাকা ফেরত না দেবার উদ্দেশ্যে আগে থেকেই ভেবে কোনো বন্ধুর কাছ থেকে ধার করা অবশ্যই অনৈতিক একটা কাজ। যুক্তি আমাদের সেটা প্রদর্শন করতে পারে। সবার জন্য বিষয়টা খুবই অদ্ভুত হবে যদি তারা টাকা ফেরত দেবে বলে প্রতিজ্ঞা করে টাকা ধার করে, এমনকি যখন তারা জানে সেটা তারা পারবে না। এটা আবার সেই সর্বজনীনভাবে প্রযোজ্য একটা ম্যাক্সিম। সেই প্রশ্নটি জিজ্ঞাসা করুন, কি হবে যদি সবাই সেটা করে? যদি সবাই মিথ্যা প্রতিজ্ঞা করে এমনভাবে যে প্রতিজ্ঞাগুলো পুরোপুরিভাবে মূল্যহীন? যদি এটা সবার জন্য সঠিক না হয়ে থাকে, এটা আপনার জন্যও সঠিক না। আপনার এমন কিছু করা উচিত হবে না, এটা মিথ্যা হবে। কোনটা সঠিক আর কোনটা ভুল এভাবে চিন্তা করার উপায়ের মূল ভিত্তি সরল যুক্তি প্রক্রিয়া, আবেগ নয়। এবং সে কারণে কান্ট অ্যারিস্টটল থেকে খুবই ভিন্ন। অ্যারিস্টটলের জন্য সত্যিকারের সদ্গুণ সম্পন্ন কোনো মানুষের সবসময় সঠিক অনুভূতি থাকে এবং যার ফলে সঠিক কাজটি করেন। কান্টের মতে আবেগ আর অনুভূতি বিষয়টিকে সংশয়াচ্ছন্ন করে তোলে, বিষয়টি আরও কঠিন করে ফেলে বোঝার জন্যে। কেউ কি সত্যিকারভাবে সঠিক কাজটি করছে, নাকি মনে হচ্ছে সে সঠিক কাজ করছে? অথবা আরেকটা ইতিবাচকভাবে যদি বলা হয়, কান্ট যুক্তিসম্পন্ন প্রতিটি মানুষের কাছে নৈতিকতাকে প্রাপ্তিসাধ্য একটা বিষয় হিসাবে প্রস্তাব করেছেন। তারা যথেষ্ট সৌভাগ্যপূর্ণ হোক বা না হোক, সেই অনুভূতিগুলো অর্থাৎ সহমর্মিতা ধারণ করার জন্য যা তাদের উত্তম কাজ করতে প্ররোচিত করে। প্রথাগত ধর্মীয় অনুরোধ বা উপদেশ আর খোসামত ছাড়াই মানুষ কিভাবে ভালো এবং দয়ালু হতে পারে সেই উপায়গুলো খুঁজে বের করার চেষ্টা করেছিলেন দার্শনিক ইমানুয়েল কান্ট। যখন বাল্টিক সাগরের তীরে কনিগসবার্গ শহরে 1724 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তখন কনিগসবার্গ ছিল প্রাসাদ সাম্রাজ্যের অংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটা রুশদের দখলে, বর্তমানে যার নাম কালিনিনগ্রাদ। খুব সীমিত আয়ের পরিবার ছিল কান্টের। তার বাবা ছিলেন ঘোড়ার স্যাডল বা জিন নির্মাতা। কখনোই তাদের পরিবারে বাহুল্য ছিল না। বিষয়টা নিয়ে কোনো আক্ষেপও ছিল না কান্টের, বরং পরিমিত জীবনকে আনন্দের সাথে মেনে নিয়েছিলেন। কান্টের বয়স যখন মধ্য-50, কেবল তখনই তিনি পূর্ণ বেতনসহ অধ্যাপক হবার সুযোগ পেয়েছিলেন। আর এই সময়টাতে কিছুটা আর্থিক স্বাচ্ছন্দ্য তার জীবনে এসেছিল। তার পরিবারের সবাই ছিলেন গভীরভাবে ধার্মিক এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার ব্যাপারে অত্যন্ত কঠোর। পরবর্তী জীবনে কান্ট যদিও কোনো ধরনের প্রথাগত ধর্মে বিশ্বাস ধরে রাখেননি, তবে তিনি খুবই সচেতন ছিলেন ধর্ম কিভাবে তার পিতামাতাকে সহায়তা করেছিল আর্থিক দৈন্যদশা ও তাদের অস্তিত্বের দুঃখ কষ্টগুলো মোকাবেলা করার ক্ষেত্রে, এবং কিভাবে ধর্ম উপযোগী হতে পারে সমাজ এবং সামাজিক সংশক্তি প্রতিপালন করার ক্ষেত্রে। কান্ট শারীরিকভাবে দুর্বল, ছোটখাটো গড়নের মানুষ ছিলেন, যাকে সুদর্শন বলা যাবে না কোনোভাবেই, কিন্তু খুবই সামাজিক ছিলেন এবং অতিরিক্ত মাত্রায় মানুষের নিমন্ত্রণ গ্রহণ করার জন্যে তার সহকর্মীরা প্রায়ই তার সমালোচনা করতেন। যখন অবশেষে তার নিজের ক্ষমতা হয়েছিল অন্যদের নিমন্ত্রণ করার জন্যে, তিনি কথোপকথনের ক্ষেত্রে কিছু নিয়ম বেঁধে দিয়েছিলেন। রাতের খাবারের শুরুতে আমন্ত্রিতরা তাদের নিজেদের মধ্যে সম্প্রতি কী ঘটেছে সে বিষয়ে তথ্য আদান প্রদান করবেন। এরপর একটা গুরুত্বপূর্ণ পর্ব থাকবে ভাবনা চিন্তা করার, যখন আমন্ত্রিতরা চেষ্টা করবেন এইসব বিষয়গুলো থেকে গুরুত্বপূর্ণ বিষয় বাছাই করতে। এবং পরিশেষে একটা পর্ব থাকবে আনন্দ ফুর্তি করার জন্যে, যেন সবাই খোশ মেজাজে বাড়ি ফিরতে পারেন। 80 বছর বয়সে 1804 খ্রিস্টাব্দে কনিগসবার্গে তিনি মৃত্যুবরণ করেন। তার দীর্ঘ জীবনে এই শহরটির বাইরে সময় কাটানোর কোনো তাগিদ তিনি প্রায় কখনোই অনুভব করেননি। কান্ট লেখালেখি করেছিলেন ইতিহাসের একটি কৌতূহলোদ্দীপক পর্বে, যাকে আমরা এখন চিহ্নিত করি এনলাইটেনমেন্ট পর্ব হিসাবে। 1784 সালে প্রকাশিত হোয়াট ইজ এনলাইটেনমেন্ট শীর্ষক একটি প্রবন্ধে কান্ট প্রস্তাব করেছিলেন, তার যুগে শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে ক্রমবর্ধিষ্ণু ধর্মনিরপেক্ষতা। বুদ্ধিবৃত্তিক স্তরে কান্ট খ্রিস্ট ধর্মের উপর ক্রমশ কমতে থাকা বিশ্বাসকে স্বাগত জানিয়েছিলেন, কিন্তু ব্যবহারিক স্তরে তিনি বিশ্বাসের এই অপশ্রিয়মানতায় শঙ্কিতও হয়েছিলেন। মানুষের চরিত্রের ব্যাপারে তিনি ছিলেন নৈরাশ্যবাদী। তিনি বিশ্বাস করতেন প্রকৃতিগতভাবেই মানুষের দুর্নীতি করার সম্ভাবনাই অনেক বেশি,
এই সচেতনতা বোধটি তাকে পরিচালিত করেছিল তার জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্যে বরাবর, যুক্তির কর্তৃত্ব বা মানব বুদ্ধিমত্তা দিয়ে ধর্মীয় কর্তৃত্বকে প্রতিস্থাপন করার ইচ্ছা। তার এই সুবিশাল লক্ষ্য পূরণে তিনি প্রচেষ্টা করেছিলেন সমীহ জাগানো শিরোনামে ধারাবাহিক কিছু বিখ্যাত বই প্রকাশ করার মাধ্যমে। দ্য ক্রিটিক অফ পিওর রিজন 1781 সালে, প্রোলেগোমেনা টু এনি ফিউচার মেটাফিজিক্স 1783 সালে, দ্য গ্রাউন্ড ওয়ার্ক অফ দ্য মেটাফিজিক্স অফ মোরালস 1785 সালে, দ্য ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন 1788 সালে, দ্য ক্রিটিক অফ জাজমেন্ট 1793 সালে। ধর্ম প্রসঙ্গে লেখা রিলিজিয়ন উইদিন দ্য বাউন্ডস অফ রিজন অ্যালোন 1793 সালে প্রকাশিত এই বইটিতে কান্ট যুক্তি প্রদর্শন করেন, যদিও ঐতিহাসিক ধর্মগুলো তাদের বিশ্বাসের বিষয়বস্তুতে ভ্রান্ত, তবে তারা নৈতিক আচরণ নিশ্চিত করার গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তার সাথে নিজেদের যুক্ত করেছিলেন, যা এখনও চলমান। এবং এই প্রসঙ্গেই প্রথম কান্ট তার কিছু দার্শনিক ধারণায় পৌঁছেছিলেন, যার জন্য হয়তো তিনি এখনও সবচেয়ে বিখ্যাত। তিনি যার নাম দিয়েছিলেন ক্যাটাগরিক্যাল ইম্পেরেটিভ। শুনতে অদ্ভুত এই শব্দটি প্রথম আবির্ভূত হয়েছিল তার গ্রাউন্ড ওয়ার্ক অফ দ্য মেটাফিজিক্স অফ মোরালস বইটিতে। অ্যাক্ট অনলি অ্যাকর্ডিং টু দ্যাট ম্যাক্সিম বাই হুইচ ইউ ক্যান অ্যাট দ্য সেম টাইম উইল দ্যাট ইট শুড বিকাম এ ইউনিভার্সাল ল। অর্থাৎ শুধুমাত্র সেই নীতি মেনে আচরণ করুন এবং যে নীতি আপনি আশা করবেন সবাই মেনে চলবে বিশ্বজনীন নীতি হিসাবে। এই বাক্যটি দিয়ে কান্ট আসলে কি বোঝাতে চাইছেন? এটা আসলে বহুদিন ধরে প্রচলিত একটা ধারণারই পোশাকি আনুষ্ঠানিক রূপে প্রকাশ, এমন কিছু যা আমরা প্রায় সব প্রধান ধর্মগুলোই। কান্ট এখানে কোনো একটা কাজের বা আচরণের নৈতিকতা নিরীক্ষা করার জন্য একটি সুবিধাজনক উপায় উপস্থাপন করেছিলেন। অর্থাৎ আপনি যে কাজ বা আচরণ করছেন, কি হবে যদি কাজটা সবাই করে সাধারণভাবে, এবং আপনি যদি সেই কাজ বা আচরণের শিকার হন। হয়তো অফিসের আলমারি থেকে কাগজের প্যাড চুরি করতে প্রলোভিত হতে পারেন, মনে হতে পারে খুব সামান্যই তো কাজ, কিন্তু যদি সবাই এই কাজই করে তাহলে অফিসের আলমারি তো বটেই, সমাজেও অনেক পাহারাদারের প্রয়োজন পড়বে। যেমন যদি আপনি আপনার সঙ্গিনী বা সঙ্গীর অজান্তে অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন, আপনি হয়তো ভাবতে পারেন অসুবিধা কী, কিন্তু কান্টের ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভের বিরুদ্ধে এসে দাঁড়াবে, কারণ আপনি এমন কিছু করার মাধ্যমে সেই ধারণাটাকে মেনে নিচ্ছেন যে আপনার সঙ্গিনী বা সঙ্গী যদি আপনাকে না বলে একইভাবে অন্য কারো সাথে সম্পর্ক গড়ে তোলে, সেটাও ঠিক আছে। একইভাবে যদি আপনি কারো কাছ থেকে কিছু চুরি করেন বা কাউকে প্রতারণা করছেন এবং মনে করেন বেশ তো, আমি বেশ চালাক মানুষ, আর কেউ তো জানছে না আমি চুরি করছি, আপনার কাছে হয়তো ব্যাপারটা ঠিকই মনে হচ্ছে, কিন্তু কান্টের ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ এখানে যা বলছে তা হলো আপনি মেনে নিচ্ছেন যে কেউ যদি আপনার সাথে একই কাজ করে তাহলে সেটাও ঠিক আছে। কান্টের নৈতিক দর্শনের কেন্দ্রে আছে এই ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ। বেশ কিছু ব্যাখ্যা বা নির্দেশিকা তিনি প্রস্তাব করেছিলেন তার এই তত্ত্বটিকে বোঝাতে। তিনি মনে করেন এই বিষয়টি ব্যাখ্যা করা তার সব প্রস্তাবই আসলে একই কথা বলছে। দুটো গুরুত্বপূর্ণ প্রস্তাব আমাদের জানা উচিত, যাকে আমরা বলতে পারি সর্বজনীন আইনের সূত্র। কান্টের ব্যাখ্যায় যে কোনো একটা কাজ কতটা নৈতিক সেটা আমরা কিভাবে বুঝব? তার জন্য এই বাক্যটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। ধরুন আপনি কোনো একটা কাজ করবেন কি করবেন না সেই বিষয়ে সিদ্ধান্ত নেবার চেষ্টা করছেন। ধরুন সেই কাজটা হচ্ছে ক, সেক্ষেত্রে আমাকে নিচের ধাপগুলো অতিক্রম করতে হবে। 1. কাজটির একটা মূল নীতি নির্ণয় করুন। এর মানে আপনি যদি কাজটা করেন তাহলে কোন সাধারণ নীতি আপনি অনুসরণ করবেন। যেমন আমি যদি খ ধরনের কোনো পরিস্থিতিতে পড়ি তাহলে আমি ক কাজটি করব। যেমন যখন আমরা পানির পিপাসা লাগবে এবং যদি পানি পাওয়া যায় আমি পানি পান করব, অথবা এমন কোনো পরিস্থিতি যখন আমার টাকার প্রয়োজন এবং আমি জানি যে টাকাটা ফেরত দিতে পারবো না, আমি মিথ্যা প্রতিজ্ঞা করব যে আমি টাকা পরিশোধ করে দেব। 2. এই মূলনীতিটিকে সর্বজনীন মূলনীতি হিসাবে ভাবুন। এর মানে মূলনীতিটি এমনভাবে নির্ণয় করতে হবে এটা শুধুমাত্র আপনার ব্যক্তিগত মূলনীতি না, বরং সেটা হবে এমন একটা নীতি যা সবার জন্য প্রযোজ্য। যেমন সবাই যখন খ ধরনের কোনো পরিস্থিতিতে পড়ে তারা ক কাজটি করবে। যেমন যখন কারো পানির পিপাসা লাগবে এবং যদি পানি পাওয়া যায় সে পানি পান করবে, অথবা এমন কোনো পরিস্থিতিতে যখন কারো টাকার প্রয়োজন এবং সে জানে সে টাকাটা ফেরত দিতে পারবে না, সে মিথ্যা প্রতিজ্ঞা করবে টাকাটা পরিশোধ করে দেবে বলে। 3.
এবার নির্বাচন করুন সর্বজনীন মূলনীতিটি কি একটি সর্বজনীন সূত্র হতে পারে কিনা। এর মানে এটা কি সম্ভব যে সবাই এই মূলনীতির নির্দেশ মতো কাজ করবে? আমাদের প্রথম উদাহরণ পানি খাওয়ার ব্যাপারটা, যেখানে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু কান্ট দাবি করেন দ্বিতীয় যে পরিস্থিতিটির কথা আমরা উল্লেখ করেছি সেটা সর্বজনীন কোনো সূত্র হতে পারে না। যদি সবাই মিথ্যা প্রতিজ্ঞা করতে শুরু করে, তাহলে প্রতিজ্ঞা বিষয় বলে কিছুই থাকবে না। আর যদি সর্বজনীন মূলনীতিটি আপনি সর্বজনীন সূত্রে রূপান্তরিত না করতে পারেন, তাহলে আপনার নিখুঁত একটা দায়িত্ব এবং কর্তব্য বা পারফেক্ট ডিউটি হচ্ছে সেই ধরনের কোনো কাজ করা থেকে বিরত থাকা। 4, ধরুন এই মূলনীতিটিকে সর্বজনীন সূত্রে রূপান্তরিত করা যেতে পারে। তাহলে আমাদের বাড়তি একটা প্রশ্ন করতে হবে, আমরা কি এমন কোনো মূলনীতিকে সূত্রে রূপান্তরিত করার ইচ্ছা করতে পারি? যেমন কান্ট মনে করেন এমন হতে পারে যে আমরা সবাই বিপদে আছি এমন কাউকে সাহায্য করতে অস্বীকার করতে পারি, কিন্তু আমরা আসলে সেটা ইচ্ছা করতে পারি না, কারণ কেউই আমাদের সাহায্য করবে না যখন আমরা বিপদে পড়ব। যদি এই মূলনীতিটি সর্বজনীন সূত্রে রূপান্তরিত হতে পারে, কিন্তু আপনি কিছুতেই প্রত্যাশা করবেন না যে এটা সর্বজনীন সূত্রে পরিণত হোক, তাহলে আপনার একটা ত্রুটিপূর্ণ কর্তব্য বা ইমপারফেক্ট ডিউটি হচ্ছে এমন কোনো কাজ না করা। কারণ তার ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভকে এমনভাবে প্রস্তাব করেছিলেন যেন সেটা আমাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনে। এটা সুযোগ করে দেয় আমাদের নিজেদের আচরণকে নৈর্ব্যক্তিক এবং অপেক্ষাকৃত কম ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি দিয়ে নিরীক্ষা করার জন্যে, এবং সেই সাথে এর কিছু সীমাবদ্ধতাকে চিহ্নিত করতে পারি। কান্ট ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ কেন্দ্রীয় ধারণাটিকে আরও বিস্তারিত করেন বাড়তি একটি যুক্তি দিয়ে। তার মতে ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভকে অন্য আরেকটা উপায়ে প্রকাশ করা যেতে পারে। Act so as to treat people always as ends in themselves, never as mere means. বা সবসময় মানুষের সাথে এমনভাবে আচরণ করুন যেন তারা শুধুমাত্র আপনার উদ্দেশ্য পূরণের কোনো উপায় না হয়। এই বাক্যটি ব্যবহার করার ক্ষেত্রে কান্টের উদ্দেশ্য ছিল সর্বজনীন ভালোবাসার ব্যাপারে খ্রিস্টীয় নির্দেশটিকে প্রতিস্থাপিত করা। সেই নির্দেশটি হচ্ছে লাভ ওয়ান্স নেইবার, বা আপনার প্রতিবেশীকে ভালোবাসুন। ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভের এই দ্বিতীয় সূত্রটি যা বলছে তা হলো সবাই, যারা কিনা চিন্তা করতে পারে, যৌক্তিক কোনো সত্তা, তারা সবাই আবশ্যিকভাবে মূল্যবান। শুধুমাত্র আমাদের নিজেদের উদ্দেশ্য বা লক্ষ্য পূরণের কোনো মাধ্যম বা কৌশল না ভেবে আমাদের সে কারণে উচিত হবে মানুষ হিসাবে মর্যাদা দিয়েই তাদের সাথে আচরণ করা। অন্যভাবে যদি বলা যায়, অন্য মানুষরা গুরুত্বপূর্ণ শুধুমাত্র এই কারণে না, তাদের আমরা আমাদের উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করতে পারি। তারা নিজেরাও মানুষ হিসেবে তাদের নিজেদের কারণেই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। কোনো একটা মানুষ এন্ড হিসাবে গণ্য করার মানে তাদেরও নিজেদের জীবন আছে যেখানে তারা সুখী ও পরিপূর্ণতা অর্জন করতে চায়। তারা সুবিচার ও পক্ষপাতিত্ব মুক্ত আচরণ পাবার যোগ্য, এমন দৃষ্টিভঙ্গি ধারণ করা। কান্ট যুক্তি দিয়েছিলেন ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ হচ্ছে আমাদের যৌক্তিক সত্তারই কণ্ঠস্বর। এটাই আমরা সবাই সত্যিকারভাবে বিশ্বাস করি যখন আমরা যৌক্তিকভাবে চিন্তা করি। এটা আমাদের নিজেদের বুদ্ধিমত্তা প্রদত্ত নিয়ম। কান্ট তার ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ নিয়ে ভাবনাগুলো সম্প্রসারিত করেন রাজনৈতিক ক্ষেত্রেও। তিনি বিশ্বাস করতেন যে কোনো সরকারের মূল কর্তব্য হচ্ছে নাগরিকদের স্বাধীনতা নিশ্চিত করা। কিন্তু তিনি অনুভব করেছিলেন স্বাধীনতার প্রচলিত সংজ্ঞার মধ্যে কিছু সমস্যা আছে। স্বাধীনতা অবশ্যই লিবার্টেরিয়ান বা উদারবাদী অর্থে ভাবা উচিত না, অর্থাৎ আমাদের যা ইচ্ছা তাই করার অধিকার অর্থে শব্দটিকে ভাবা যাবে না। আমরা শুধুমাত্র স্বাধীন যখন আমরা এমনভাবে আচরণ করি যেখানে আমাদের চরিত্রের শ্রেষ্ঠতম বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়। যেমনটা তিনি বলেছিলেন, আ ফ্রি উইল অ্যান্ড এ উইল আন্ডার মোরাল লস আর ওয়ান অ্যান্ড দ্য সেম। বা স্বাধীন ইচ্ছাশক্তি এবং নৈতিক বিধিমালার অধীনে কোনো ইচ্ছাশক্তি একই। সুতরাং ব্যক্তি স্বাধীনতা মানে এমন নয় যে সমাজে কোনো নিয়ন্ত্রণ থাকবে না বা সরকার বলে কিছু থাকবে না। একটা স্বাধীন সমাজ মানে সেই সমাজ না যা মানুষকে যা মন চায় সেটাই বেশি করে করার সুযোগ করে দেয়। একটা স্বাধীন সমাজ হচ্ছে সেই সমাজ যা সবাইকে আরও বেশি যৌক্তিক হয়ে ওঠার জন্য সাহায্য করে। একটা ভালো রাষ্ট্র সবার মধ্যে যৌক্তিক অংশগুলোর প্রতিনিধিত্ব করে। এটা শাসন করে একটি সর্বজনীন গ্রহণযোগ্য ইচ্ছাশক্তি দ্বারা, যার অধীনে সবাই স্বাধীন হবার সুযোগ পায়, বা আ ইউনিভার্সালি ভ্যালিড উইল আন্ডার হুইচ এভরিওয়ান ক্যান বি ফ্রি। সুতরাং আদর্শগতভাবে সরকার আমাদের প্রত্যেকের শ্রেষ্ঠতম অংশের বাহ্যিক এবং প্রাতিষ্ঠানিক রূপ মাত্র। 1793 সালে কান্ট একটা গুরুত্বপূর্ণ বই লিখেছিলেন,
সৌন্দর্য এবং শিল্পকলা নিয়ে। দ্য ক্রিটিক অফ জাজমেন্ট। মনে হতে পারে মূলত নীতিশাস্ত্র আর রাজনীতি নিয়ে ভাবনারত এই দার্শনিক খানিকটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, কিন্তু কান্ট বিশ্বাস করতেন শিল্পকলা ও সৌন্দর্য সম্বন্ধে তার ধারণাগুলোও তার পুরো দর্শনেরই ভিত্তি। কান্ট ভাবতেন জীবন মূলত আমাদের তীব্রতম আবেগ আর আমাদের চরিত্রের শ্রেষ্ঠতম অংশের মল্লযুদ্ধ, কর্তব্য আর ভোগাশক্তির টানাপোড়েন। কান্ট বিশেষভাবে গোলাপ, আঙ্গুরলতা, আপেল গাছ এবং পাখি পছন্দ করতেন। সৌন্দর্য আমাদের তুষ্ট করে বিশেষ এবং গুরুত্বপূর্ণ উপায়ে। এটা আমাদের চরিত্রের সেরা অংশটির দিকে পরিচালনা করে, তাগিদ দেয় আমাদের বিশুদ্ধতম অংশটিকে লালন করার জন্য। আমাদের জীবনের বহু কিছুর ব্যতিক্রম সৌন্দর্যের প্রতি ভালোবাসা আসলে স্বার্থশূন্য। এটা আমাদের সংকীর্ণ স্বার্থ ভাবনা থেকে মুক্তি দেয়, কিন্তু মধুর এবং তৃপ্তিদায়ক কোনো উপায়ে, যা কঠোর এবং চাহিদাপূর্ণ নয়। প্রকৃতির সৌন্দর্য চলমান, নীরব, তবে নিরন্তরভাবে আমাদের সাধারণ সর্বজনীন সত্তার কথা মনে করিয়ে দেয়। একটা সুন্দর ফুল কোনো ক্লান্ত কৃষক এবং কোনো রাজকুমারের কাছে একইভাবে আকর্ষণীয়। কোনো পাখির মাধুর্যমণ্ডিত আকাশে ওরা একজন শিশুর কাছে যেমন সুন্দর, তেমনই সুন্দর কোনো বিদ্বান পণ্ডিতের কাছেও। কান্টের মতে শিল্পকলা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক ধারণাগুলোর মূর্ত প্রতীক। এটা দর্শনেরই সম্প্রসারিত রূপ। তিনি মনে করতেন সারাক্ষণই আমাদের সামনে শিল্পকলার উপস্থিতি প্রয়োজন, যেন আমরা এই জীবন্ত উদাহরণ এবং সুআচরণ মনে রাখার মতো প্রতীকের ব্যবহার থেকে উপকৃত হই এবং এভাবেই আমাদের স্বেচ্ছাচারী অংশকে সংযত রাখতে পারি। কান্টের বইগুলো সহজ পাঠ্য নয়, কঠিন, বিমূর্ত এবং উচ্চমাত্রায় ঝুঁকি বুদ্ধিমত্তাপূর্ণ, কিন্তু সেগুলোর মধ্যে তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু ধারণা উপস্থাপন করেছিলেন, যা আজও প্রয়োজনীয়। তিনি বুঝতে চেয়েছিলেন কিভাবে আমাদের প্রকৃতির আরও উত্তম, আরও যৌক্তিক অংশগুলোকে আরও শক্তিশালী করা যেতে পারে, যেন আমরা আমাদের অন্তর্গত দুর্বলতাগুলো আর স্বার্থপরতাকে নির্ভরযোগ্য কোনো উপায়ে জয় করতে পারি। তিনি যেভাবে বিষয়টি দেখেছিলেন, তিনি চেষ্টা করেছিলেন ধর্ম, যা খুবই ত্রুটিপূর্ণ উপায়ে সবসময় করার চেষ্টা করে এসেছে, তারই একটা সেকুলার আর যৌক্তিক সংস্করণ তৈরি করতে, আমাদের ভালো হবার জন্য সাহায্য করতে। অধ্যায় 25, প্রায়োগিক সুখ, জেরেমি বেন্থাম। যদি আপনি কখনো ইউনিভার্সিটি কলেজ লন্ডনে বেড়াতে যান, সেখানে জেরেমি বেন্থামকে দেখে বিস্মিত হতে পারেন। 1748 থেকে 1832, বরং বলা উচিত তার অবশিষ্টাংশ দেখে, যা কাঁচ দিয়ে বিশেষভাবে নির্মিত একটি বাক্সে সুরক্ষিত আছে। সেখানে তিনি বসে আপনার দিকে তাকিয়ে আছেন। তার প্রিয় হাঁটার ছড়িটি, যার ডাকনাম ছিল ড্যাপল, হাঁটুর উপর আড়াআড়িভাবে রাখা। তার মাথাটি অবশ্য মোম দিয়ে তৈরি, কারণ আসল মাথাটি এখন মমিকৃত এবং একটা বিশেষ কাঠের বাক্সে রাখা আছে, যদিও সেটা প্রদর্শনীর জন্য রাখা ছিল একসময়। বেন্থাম ভাবতেন তার আসল শরীর, যাকে তিনি বলতেন অটো আইকন, যে কোনো মূর্তির চেয়ে উত্তম স্মারক স্তম্ভ হিসাবে ব্যবহৃত হতে পারে। সুতরাং 1832-এ তিনি মারা যাবার পর তিনি তার শরীরের অবশিষ্টাংশ নিয়ে কী করতে হবে সে বিষয়ে নির্দেশনামা দিয়ে যান। তার এই ধারণাটি অবশ্য বেশি জনপ্রিয় হয়নি, যদিও পরে আমরা রুশ বিপ্লবের নেতা লেনিনের শরীর একইভাবে সুরক্ষিত হতে দেখেছি একটা বিশেষ মুসোলিয়ামে। বেন্থামের অন্য কিছু ধারণা অনেক বেশি প্র্যাকটিক্যাল বা প্রায়োগিক ছিল, যেমন ধরুন তার বৃত্তাকার জেলখানার পরিকল্পনাটি, প্যানোপটিকন। তিনি এটা বর্ণনা করেছিলেন নিয়ম না মানাদের পিষ্ট করে সৎ বানানোর যন্ত্র হিসাবে। মাঝখানের একটা ওয়াচ টাওয়ারে থাকা প্রহরীরা একই সাথে বহু বন্দীর দিকে নজর রাখতে পারবেন। বন্দীদের দিকে নজর রাখা হচ্ছে সেই সম্বন্ধে তাদের কোনো কিছু না জানিয়ে। এই ডিজাইন মূলনীতি ব্যবহৃত হয়েছে বেশ কিছু আধুনিক কারাগার, এমনকি বেশ কিছু লাইব্রেরি নির্মাণে। সামাজিক সংস্কারের লক্ষ্যে এটা তার বহু প্রকল্পের একটি। কিন্তু আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল বেন্থামের আমাদের কিভাবে বাঁচা উচিত সংক্রান্ত তত্ত্বটি। এটা পরিচিত ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদ, সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার রাজনৈতিক ও শ্রেয়নীতিক মতবাদ, বা গ্রেটেস্ট হ্যাপিনেস প্রিন্সিপাল। এই ধারণাটি দাবি করেছিল সবচেয়ে সঠিক কাজটি হবে সেটি, যা সবচেয়ে বেশি পরিমাণ সুখের কারণ হয়।
নৈতিকতার প্রতি এ ধরনের দৃষ্টিভঙ্গি প্রস্তাবনার ক্ষেত্রে তিনি অবশ্য প্রথম নন। ফ্রান্সিস হাচেসন যেমন এর আগেই তা দাবি করেছিলেন। তবে বেন্থামই প্রথম যিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলেন কিভাবে এটি ব্যবহারের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। তিনি ইংল্যান্ডের আইনের সংস্কার করতে চেয়েছিলেন, যেন সেগুলো সবার জন্য আরও বেশি পরিমাণ সুখের কারণ হয়। কিন্তু এই হ্যাপিনেস বা সুখ আসলে কি? ভিন্ন ভিন্ন মানুষ শব্দটিকে ভিন্ন ভিন্ন উপায়ে ব্যবহার করেন। বেন্থামের এই বিষয়ে একটা সরাসরি উত্তর ছিল, সুখ হচ্ছে মূলত আপনি কিভাবে অনুভব করছেন সেটি। সুখ হচ্ছে আনন্দ যেখানে দুঃখের অনুপস্থিতি আছে। আরও আনন্দ বা আরও অনেক পরিমাণে আনন্দ দুঃখের চেয়ে হচ্ছে আরও বেশি সুখ। বেন্থাম মনে করতেন মানুষ খুব সরল প্রাণী। দুঃখ এবং সুখ হচ্ছে আমাদেরকে প্রকৃতির দেয়া দুটি চমৎকার পথপ্রদর্শক, যেগুলো আমাদের শেখায় কিভাবে বাঁচতে হবে। আমরা আনন্দময় অভিজ্ঞতা খুঁজি, যন্ত্রণা আর কষ্টময় অভিজ্ঞতাগুলোকে এড়িয়ে। সুখ হচ্ছে একটিমাত্র জিনিস যা স্বতন্ত্রভাবেই উত্তম। বাকি যা কিছু আমরা চাই তার কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি সেগুলো আমাদের সুখ দেবে, আমাদের সাহায্য করবে দুঃখকে এড়াতে। সুতরাং যদি আপনি একটা আইসক্রিম চান, সেটা শুধুমাত্র সেই কাজটি করার স্বার্থে ভালো কাজ হবে না। আইসক্রিমের উদ্দেশ্য হচ্ছে আপনি যখন এটা খাবেন এটা সম্ভবত আপনাকে আনন্দ দেবে। একইভাবে আপনি নিজের হাত আগুনে পোড়াতে চাইবেন না, কারণ এটা আপনাকে যন্ত্রণা দেবে। কিন্তু কিভাবে আপনি সুখের পরিমাপ করবেন? এমন একটা সময়ের কথা ভাবুন যখন আপনি সত্যি খুব সুখী ছিলেন। কেমন ছিল সেই অনুভূতিটি? আপনি কি আপনার সুখের ওপর পরিমাণবাচক কোনো সংখ্যাকে আরোপ করতে পারবেন, যেমন 10-এর মধ্যে 7 কিংবা 8? কোনো সুখের অভিজ্ঞতাকে এমন কোনো নম্বর দেবার প্রক্রিয়াটিকে খুব অদ্ভুত কিছু মনে হবে না। বেন্থাম নিশ্চয়ই বিশ্বাস করতেন যে সুখকে সংখ্যা দিয়ে প্রকাশ আর পরিমাপ করা যেতে পারে এবং বিভিন্ন সুখকে তুলনা করা যেতে পারে একই মানদণ্ডে, একই একক ব্যবহার করে। তিনি সুখ পরিমাপ করার সেই প্রক্রিয়ার নাম দিয়েছিলেন ফেলিসিফিক ক্যালকুলাস। প্রথমত পরিমাপ করুন কোনো একটা বিশেষ কাজ কত বেশি সুখের সৃষ্টি করেছে। খেয়াল রাখুন কতক্ষণ সেই সুখের স্থায়িত্ব ছিল, কতটা তীব্র সেই সুখ, কতটা সম্ভাবনা আছে এই সুখটি আরও বেশি সুখের জন্ম দেওয়ার। এরপর আপনার কাজের কারণে সৃষ্ট যে কোনো পরিমাণ দুঃখ সেখান থেকে বাদ দিন। এরপর আপনার হাতে যা থাকবে তা হলো কোনো কাজের হ্যাপিনেস ভ্যালু। বেন্থাম এটাকে বলেছেন সেই কাজের ইউটিলিটি বা উপযোগিতা। কারণ কোনো একটা কাজ যত সুখ সৃষ্টি করবে সেটা সমাজের জন্য তত মঙ্গলজনক হবে। সে কারণেই তার এই তত্ত্বটি পরিচিত ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদ নামে। কোনো একটা কাজের উপযোগিতাকে তুলনা করুন সম্ভাব্য অন্য বহু কাজের উপযোগিতা পরিমাপের সাথে এবং সেটাই নির্বাচন করুন যেটি সবচেয়ে বেশি সুখের কারণ। খুব সরল। বেশ, তাহলে সুখ কিংবা আনন্দের উৎস নিয়ে তার মতামত কী ছিল? নিশ্চয়ই মানসিক উৎকর্ষ বৃদ্ধি করে এমন কোনো কাজ, যেমন শিশুসুলভ কোনো খেলার চেয়ে বা আইসক্রিম খাওয়ার চেয়ে কবিতা পড়া থেকে আনন্দ নেয়াই বেশি উত্তম, তাই না? না, বেন্থাম সেটা মনে করতেন না। কিভাবে সেই সুখটি সৃষ্টি হচ্ছে সেটা বিবেচ্য বিষয় ছিল না তার ভাবনায়। দিবাস্বপ্ন দেখাও তার মতে শেক্সপিয়ারের নাটক দেখার মতোই উত্তম হতে পারে যদি সেটা আপনাকে একইভাবে সুখী করে। তিনি কবিতা ও পুষ্পিন নামক সমসাময়িক জনপ্রিয় একটি ছেলেমানুষি খেলার উদাহরণ ব্যবহার করেছিলেন। যা গুরুত্বপূর্ণ সেটা হলো কী পরিমাণ আনন্দ সেটা তৈরি করে। যদি আনন্দ সমপরিমাণ হয় তাহলে কাজটির মূল্য একই হবে। উপযোগিতাবাদের দৃষ্টিভঙ্গি দিয়ে পুষ্পিনের মতো কোনো খেলাও কবিতা পড়ার মতো নৈতিকভাবে উন্নত কাজ হতে পারে। আগে যেমন আমরা পড়েছিলাম, ইমানুয়েল কান্ট প্রস্তাব করেছিলেন যে আমাদের কিছু কর্তব্য আছে, যেমন কখনো মিথ্যা না বলা, যা সব পরিস্থিতিতেই প্রযোজ্য। কিন্তু বেন্থাম বিশ্বাস করতেন কোনো একটা কাজের যথার্থতা বা অন্যায্যতা নির্ভর করে এর সম্ভাব্য পরিণতি বা ফলাফলের উপর। পরিস্থিতি অনুযায়ী এটা ভিন্ন হতে পারে। মিথ্যা বলা তাহলে তার মতে আবশ্যিকভাবে সবসময়ই খারাপ কিছু না। হয়তো কিছু পরিস্থিতি আসতে পারে যখন মিথ্যা বলাই হতে পারে সঠিক কাজ। যেমন যদি কারো জীবন বাঁচে বা বেন্থামের ভাষায় যদি ভারসাম্য হিসাবে না বলার চেয়ে বরং মিথ্যা বললে বেশি সুখ সৃষ্টি করা সম্ভব হয়, তাহলে সেই সব পরিস্থিতিতে সেটাই হবে নৈতিকভাবে সঠিক কাজ। যেমন কোনো বন্ধু যখন আপনাকে জিজ্ঞাসা করে তাকে তার নতুন কাপড়ে দেখতে কেমন লাগছে,
যারা কান্ট অনুসরণ করেন তাদের সত্যি কথা বলতে হবে, এমনকি যদি সেই সত্য আপনার বন্ধু শুনতে নাও চায়। একজন উপযোগবাদী বা বেন্থাম অনুসারী হিসাবে আপনি হয়তো হিসাব নিকাশ করে বুঝতে পারবেন এই পরিস্থিতিতে মৃদু একটা মিথ্যা বললে বেশি সুখের সৃষ্টি করা সম্ভব কিনা। যদি তাই হয়, তাহলে মিথ্যা বলাই সেখানে হবে সঠিক প্রতিক্রিয়া। অষ্টাদশ শতাব্দীর শেষাংশের মতো কোনো সময়ে প্রস্তাব করার জন্য উপযোগবাদ বেশ একটি বৈপ্লবিক তত্ত্ব ছিল। একটা কারণ হচ্ছে তার সুখ পরিমাপের মানদণ্ডে সবার সুখই ছিল সমান। বেন্থামের নিজের ভাষায়, এভরিবডি টু কাউন্ট ফর ওয়ান, নোবডি টু কাউন্ট ফর মোর দ্যান ওয়ান। সুখের পরিমাপে কেউ যেন বিশেষ কোনো সুবিধা না পায়। কোনো এক অভিজাত ব্যক্তির সুখ গরিব কোনো শ্রমিকের সুখ থেকে বড় বলে বিবেচ্য হবে না। কিন্তু সেই সময়ে সমাজ সেভাবে সংগঠিত ছিল না। অভিজাত শ্রেণীদের বিশেষ প্রভাব ছিল কিভাবে ভূমি ব্যবহৃত হবে, এবং ব্রিটেনের হাউস অব লর্ডসে বসার অনেকেরই জন্মগত অধিকার ছিল, যারা ইংল্যান্ডের আইন নির্ধারণ করতেন। সুতরাং বিস্ময়কর নয় মোটেই বেন্থামের সাম্যবাদের ধারণায় অনেকের জন্যই অস্বস্তিকর ছিল। হয়তো সেই সময় বেন্থামের আরও বেশি বৈপ্লবিক ধারণা ছিল। প্রাণীদের সুখও গুরুত্বপূর্ণ, কারণ তারাও আনন্দ আর কষ্ট অনুভব করতে পারে। প্রাণীরা তার হ্যাপিনেস ইকুয়েশনের অংশ ছিল। তার কাছে কোনো ব্যাপার ছিল না যে প্রাণী যুক্তি দিতে পারে না, কথা বলতে পারে না। বেন্থামের দৃষ্টিভঙ্গিতে তাদের নৈতিকতায় অংশ করে নেবার জন্যে এই বিষয়গুলো প্রাসঙ্গিক না। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো তাদের আনন্দ আর কষ্ট অনুভব করার ক্ষমতা। আর এটাই বর্তমানে বহু প্রাণীর কল্যাণ আন্দোলনের মূল ভিত্তি। বেন্থামের জন্য দুর্ভাগ্যজনক, বেশ কিছু বিধ্বংসী সমালোচনার মুখোমুখি হতে হয় সুখ লাভ করার সম্ভাব্য সব কারণকে সমানভাবে বিবেচনা করার উপর জোর দেয়া তার সাধারণ দৃষ্টিভঙ্গিটির কারণে। রবার্ট নজিক 1838 থেকে 2002 একটা চিন্তার পরীক্ষা উদ্ভাবন করেছিলেন। কল্পনা করুন একটা ভার্চুয়াল রিয়েলিটি মেশিন যা আপনার জন্য একটা ইলিউশন বা মায়া তৈরি করবে যে আপনি সেখানে আপনার জীবন কাটাচ্ছেন, এবং সেখান থেকে কোনো ধরনের দুঃখ কষ্ট অনুভব করা ঝুঁকি সরিয়ে ফেলা হয়েছে। কিছুক্ষণের জন্য একবার যখন আপনি এই মেশিনে প্লাগ ইন করবেন, আপনি ভুলে যাবেন যে আপনি আর সরাসরি বাস্তবতার সাথে যুক্ত না। আপনাকে পুরোপুরিভাবে আচ্ছন্ন করবে মেশিনটির বিভ্রম। এই মেশিন আপনার জন্য বহু ধরনের আনন্দময় অভিজ্ঞতা সৃষ্টি করবে, অনেকটাই যেন স্বপ্ন তৈরির যন্ত্রের মতো। এটা আপনাকে কল্পনা করাতে পারে যেমন ফুটবল বিশ্বকাপের ফাইনালে আপনি জয়সূচক গোলটি করছেন, বা আপনার প্রিয় বেড়ানোর জায়গায় ছুটি কাটাচ্ছেন। যা কিছু আপনাকে সুখ দেবে, যন্ত্রটা সেটাই কাল্পনিকভাবে সৃষ্টি করছে। কিন্তু যেহেতু এই যন্ত্রটি আপনার আনন্দময় মানসিক অবস্থাকে সর্বোচ্চ পরিস্থিতিতে নিয়ে যাবে, আপনার উচিত হবে বেন্থামের বিশ্লেষণ মোতাবেক সারা জীবনই এর মধ্যে প্লাগ ইন করে থাকা। সেটাই হবে আনন্দকে সর্বোচ্চ বৃদ্ধি আর দুঃখকে সর্বনিম্ন পর্যায়ে রাখার উপায়। তারপরও বহু মানুষ এই ধরনের যন্ত্র মাঝে মাঝে পরীক্ষামূলকভাবে উপভোগ করতে পারেন ঠিকই, কিন্তু কেউই সারা জীবন এই যন্ত্রের সাথে নিজেকে সংযুক্ত রাখতে রাজি হবেন না, কারণ অন্য অনেক কিছুই আছে যা তারা খুব উচ্চমানে মূল্য দেয়, ধারাবাহিকভাবে সুখকর মানসিক অবস্থায় থাকার চেয়েও। এটা যা দেখাচ্ছে তা হলো বেন্থাম ভুল ছিলেন এমন কোনো দাবির ক্ষেত্রে যে একই পরিমাণ সুখ আনতে পারে এমন সব উপায়ই সমানভাবে মূল্যবান, এবং সবাই শুধুমাত্র তাদের সুখকে সর্বোচ্চ করতে আর দুঃখকে সর্বনিম্ন পর্যায়ে নামানোর ইচ্ছা দ্বারা পরিচালিত হন না। এই ধারণাটিকে আরও বিস্তারিত করেছিলেন তার অসাধারণ ছাত্র ও পরবর্তীতে সমালোচক জন স্টুয়ার্ট মিল। কিন্তু বেন্থাম তার যুগের মানুষ ছিলেন, যিনি তীব্রভাবে আগ্রহী ছিলেন তাকে ঘিরে থাকা নানা সামাজিক সমস্যার সমাধান খুঁজতে।